আসসালামু আলাইকুম। আনসিন ব্যাটলসে স্বাগত জানাচ্ছি। আমি শফিক কলিম। আনসিন ব্যাটলসে আজ আমাদের অতিথি এসেছেন জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় ইমদাদুল হক মিলন। জিনাদের এই ছেলে ইতিমধ্যে জাতীয় দলের হয়ে একাধিক সাব গেমস খেলেছেন এবং এশিয়ার পর্যায়ে খেলেছেন এবং বর্তমানে তিনি জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আছেন বিদেশি কোচের দিনে। মিলন ভাই, আমাদের এই আনসিন ব্যাটলসে আপনার স্বাগত জানাচ্ছি। তো শুরুতে আমরা জানতে চাচ্ছি আপনি আসলে ভলিবলে জড়ালেন কীভাবে? আপনার সেই শৈশবের যেখান থেকে ভলিবলের চর্চাটা শুরু হলো। ধন্যবাদ আপনাকে। মূলত আমি ভলিবল খেলা শুরু করেছি যখন আমি ক্লাস 10-এ পড়ি, এই টাইমটাতে। কিন্তু বিগত সময় আমি মূলত ক্লাস 7-8-এ আমি স্কুলে ফুটবল খেলতাম। তো মামনি গোল্ড কাপ বা এই ধরনের যে ইয়েতে আমি স্কুলে খেলেছি। এরপর আমি যে আর ফুটবল খেলা হয়ে ওঠেনি, কারণ পারিবারিক প্রেশার ছিল তখন যে পড়াশোনা করতে হবে, খেলাধুলায় যাওয়া যাবে না। এরপরে আবার কতদিন বন্ধ ছিল খেলা, এরপরে আমি আবার ক্রিকেট খেলতে গেলাম। তো ক্রিকেটও একটা পর্যায়ে আর খেলা হয়নি, পরে আর খেলাধুলা কিছুদিন আমি অফ ছিলাম। এর মাঝে আমার এক মামা ছিলেন, আমার ঝিনাইদহতে বাড়ি, ঝিনাইদহ শহরে পাগলাকানের সড়কে আমার জন্মস্থান। ওইখানে আমার এক মামা ছিলেন। তো উনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে তোমার হাইট ভালো আছে, তুমি ভলিবল খেলতে যাও। তো তখন আমি বলছি যে ভলিবল খেলা ওইভাবে আমি অতটা চিনি না বা গুরুত্বও দিই নাই, তো এটা কী খেলা খেলবো। তো উনি আমাকে তখন আমাদের ঝিনাইদহতে ফায়ার সার্ভিস যে ইয়েটা আছে অফিসটা, ওর পিছনে ওর ভিতরে একটা মাঠ ছিল, ওখানে ভলিবল খেলা চর্চা হইতো জেলার। তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমি 1-2 দিন দেখছি খেলা। দেখে তো অতটা ভালো লাগেনি, কিন্তু অনেকটাই আমি যাই আবার যাই না, আবার ধরে নিয়ে যাই, এরকম আবার যাই না। তো একদিন হঠাৎ করে আমি খেলা খেলতে গেছি, আমাকে নিয়ে গেলে তো আমাদের ওইখানে 2জন প্লেয়ার আমি দেখলাম যারা নাকি আর্মিতে ভলিবল খেলতো এবং আর্মি জব করতো। ওনারা ছুটিতে এসে ওনারা ভলিবল খেলছে। তো ওনারা স্ম্যাশ করছে। তো স্ম্যাশ করলে আমি মাঠের ভিতরে দাঁড়ায়, আমাকে ঢুকাইছে যে তুমি খেলো। আমি দাঁড়ায় আছি। তো ওনাদের স্ম্যাশ দেখে আমি ভয় পাইলে আমি মাঠ ছেড়ে চলে যাই, বুঝছেন। তো গেলে তখন ওনারা আমাকে খুব বকাবকি করে, রাগারাগি করে, যে লম্বা হয়েছে এতে বের করে দেয় এখান থেকে। আমার পরে খুব ওরা করে, মানে খুব আমাকে বুলশিট করে। তো আমি তখন খুবই মন খারাপ হয় আমার। তো মন খারাপ হলে ওই দিন আমি রাতে বাসায় চলে যাই, এবং আমার খুব বাসার বেশি দূরে না, অদূরেই, আমার বাসাও অদূরেই। তো মন খারাপ হলে আমার তখন ওই রাতে আমার ভিতরে খুবই ক্ষোভ আসে যে এর ভিতরে কী আছে, আমাকে দেখতে হবে, এই খেলা শিখতে হবে। ওরা এইভাবে বললো আমাকে, এটা আমি কোনো অবস্থাতে এটা করতে পারিনি, মেনে নিতে পারিনি। তারপর আমি সকালে করছি কি, আমার বাসার থেকে বাইসাইকেল, ছোট তো তখন, বাইসাইকেল চালাই, বাইসাইকেল নিয়ে আমি ওইখানে যে খেলা শিখাই ওনার খুঁজে বের করছি, যে উনি যে সিনিয়র, ওনার বাসায় যে হাজির হয়ে গেছি সকাল 8টা বাজে। যে হাজির হয়ে ওনাকে বলছি যে ভাই আমি যে ওনাকে ডেকে বের করছি, উনি বেড়ে যায়, তুমি কেন? তো আমি বললাম যে আমি আসছি, আমি এই ভলিবল খেলা শিখতে চাই, কীভাবে খেলতে হয় বা কী। তো উনি আমাকে দেখে, আমার পরিস্থিতি দেখে, আমি তো তখন অত বুঝি না, তো উনি চুপচাপ মেরে আমাকে বসায় টসায়, তো আমাকে একটা পুরানো ফুটবল দিছে, আর বললো যে এই তুমি যে তোমাকে যদি এই খেলা শিখতে হয় তা আমি তোমাকে নিতে পারি। তোমাকে যে প্রতিদিন ভোরে তোমাকে একটা জায়গার কথা বললো, তো সেটা আমি পরে দেখি যে 8-9 কিলোমিটার হয়, মানে গিয়ে আবার এখানে তোমাকে দৌড়াইতে হবে। তারপর ওখানে একটা পুকুর আছে, তোমাকে এই পুকুরে সাঁতার করতে হবে। তারপর তোমাদের বাসায় যে সানসেট আছে ওখানে তোমাকে জাম্প করতে হবে। আমাকে উনি অনেক কিছু বললো। তো আমি শুনে তো গেছি। যাওয়ার পরে তো বল দিছে, বললে যেটা ওয়ালে এইভাবে তোমাকে, আমাকে অনেক কিছু দেখাই দিল। ওয়ালে ফুটবলকে তোমাকে ভলিবল অ্যাটাক করার মতো পিটালে তখন হাতে আসবে, এই সব। তো পরে আমি ওই জিনিসগুলি শুরু করলাম, মানে নিজের মতো করেই। তো প্রথম খুব ভয় পাইতাম, কিন্তু আমি থামি নাই। যেমন ভোরে আপনার উঠে যখন আমাদের মেন শহরে বাসা, বাট শহরের থেকে যখন আমি বেরিয়ে যাই তখন কিন্তু ওই সময়, এটা আমি তখন আপনার বলছি যে 94-95-এর কথা বলছি আমি। তো তখন যখন আমি দৌড়াইতে যাইতাম তখন একটু শহর থেকে একটু শহরতলি হইতো, তখন এই কুকুর যে কামড়াইতে চলে আসতো অনেকগুলো করে ভোরে সকালের দিকে। তো এইটা আমার জন্য খুব ডিস্টার্ব হইতো। তারপর আমি দাঁড়াইতাম, আবার যাইতাম, এইভাবে করতে করতে আস্তে আস্তে যখন হয়ে গেল, তখন আমি প্রতিদিন
আর আমাকে উনি বলতো যে তোমাকে ছোলা খাইতে হবে, ডিম খাইতে হবে, এই করতে হবে, সেটা করতে হবে। তো আমি সেগুলি ট্রাই করতাম যে এগুলি করতে। তো করতে করতে আমি 1 বছরের মতো প্র্যাকটিস করছি। করার পরে তখন আমার উনি আমাকে বলতো যে তুমি যখন হচ্ছে যে খেলতে আসবা সকালে, আমরা আসবো 4টায় মাঠে, তুমি যদি খেলতে চাও তোমাকে 3টায় আসতে হবে। সকাল 4টায়? না না, ও, বিকেল 4টায়? বিকাল 4টায় প্র্যাকটিস শুরু হয়। বলে যে তুমি যদি খেলতে চাও তাহলে তোমাকে আসতে হবে হচ্ছে যে আরও আগে এসে তোমাকে যে লাভ দড়ি যেটা বলে আর কি, স্কিপিং রোপ, এটাতে তোমাকে 1000, 2000, 3000 তোমাকে যদি খেলতে পারো তারপরে এসে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার। উনি খুব চেষ্টা করছে, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, উনি এখনও খুবই ভালো আছে। উনি আমাদের শ্রদ্ধা হায়দার ভাই, উনি হচ্ছে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার ভলিবলটাকে উনি দেখতেন, আমার সাথে প্রতিনিয়তই যোগাযোগ হয়। তো উনি আমাকে, তো আমি ওনার কথা আমি সব ছেড়ে দিলাম, দেশ সবের ভিতরে, মানে কোনো কিছুই আমার কাজ না। ভলিবলটাকে আপনাকে দেখতেই হবে। হ্যাঁ, বাসার থেকেও অনেক রাগবাগ বিভিন্ন তাল, আমি কিছু কেয়ার করি না। আমি ওখানে চলে যাই, ওরা 3টার আগে যে হাজির, বিরক্ত হয়ে গেছে আমার জন্য। মানে ওই যে ফায়ার স্টেশনও বিরক্ত, আমার এলাকার লোকও বিরক্ত। ওই যে স্কুল আছে, স্কুলে আমি ওয়ালে বল পিটাই, এই যে আমার এখনো হাতে এই যে মাংস টাংস ওই সময় থেকেই নাই। তো পরে আপনার হচ্ছে যে উনি করে, তো 1 বছর আমি কোনো রকম প্র্যাকটিস করলে আমাকে তখন বাংলাদেশে খুব ভালো ভলিবল খেলা হতো, খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হতো যেটা যুব ভলিবল, আন্ডার 18, যেটা এখন আমরা অনেক বছর দেখি না। এই 90 দশকে খুব জনপ্রিয় একটা ছিল। তো ওই 96-এ আমাকে প্রথম উনি হচ্ছে যে যুব খেলতে ঢাকাতে নিয়ে আসলে তখন আমরা খুবই ভালো করলাম ঝিনাইদহ জেলা দল। তো তখন আমাকে অনেক ক্লাব পছন্দ করে, এই বড় বড় ক্লাব যারা প্রিমিয়ার ডিভিশনের। তো আমি তো তখন বুঝি না, তো আমি হায়দার ভাইকে বললাম যে আপনি যেটা ভালো করবেন, ভালো বুঝবেন সেটা। তো উনি তখন আমাকে অবদাতে দিয়ে গেল, বললো যে এখনই বড় ক্লাবে যাওয়া দরকার, এখানে খেলা শেখো, পরে ভালো হবে। তো অবদাতে আমি তখন 96 সালে প্রথম অবদায় তখন প্রিমিয়ার ডিভিশন খেলে ওরা, তখন অবদা টিম ভালো, বেটার ছিল, অনেক বেটার। খুব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বিডিআর সেই লেভেলের। তো তখন আমাকে ওখানে নিয়ে আমি 2 বছর ওখানে খেলার পরে, 1 বছর খেলার পরে আমাকে তিতাস ক্লাব টপ টিম বাংলাদেশের সিভিলের। তো ওরা তখন বললো যে তুমি আসো, তোমাকে চাকরি দেওয়া হবে। তুমি তখন তো আর 1 বছর আমাকে ছাড়লো না। আমি পরে 98 সালে তিতাস ক্লাবে জয়েন করি, এবং ওই 98 সালেই আমি হচ্ছে তিতাস ক্লাব তখন আপনার প্রায় 8-9 মাসে একটানা প্র্যাকটিস হয়, খেলা পিছাচ্ছে, লিগ পিছাচ্ছে, খেলা প্র্যাকটিস চলতেছে। তো তখন আমাদের তিতাসের টার্গেট হচ্ছে বিডিআর লিগে খেলে, বিডিআর চ্যাম্পিয়ন হয়, তিতাস রানার আপ, এরকম। তো তিতাসে খুব ভালো ভালো প্লেয়ার ছিল ওই সময়, বাংলাদেশের রমজান ভাই, করিমুল ভাই, যা ফেমাস প্লেয়ার ছিল একসময়। ওনারা আর্মির চাকরি শেষ করে তিতাসে জয়েন করছে। তো আমি তখন জুনিয়র মোস্ট তিতাসে আসছি। আসার পরে 8 মাস প্র্যাকটিস করে আমি মাঠে আমায় নামায় না। আমার খুব শ্রদ্ধেয় স্যার মারা গেছেন, আমার কোচ ছিলেন গোলাম রসুল মেহেদি, উনি আজীবন ওই ওয়ারি ক্লাবের মেম্বার ছিলেন, উনিও খুব ফেমাস প্লেয়ার ছিলেন ওরা। তো উনি আমাকে ওই কোচ হিসাবে ছিলেন, বাট উনি তো আসলে, আমি তো আর অত ওনাদের প্রসেসগুলি বুঝি না। ওনাদের উপরে শ্রদ্ধা রেখে ওনাকে শ্রদ্ধা করে বলছি আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। উনি ওই প্রথমবার আমি তো কেবল তিতাসে গেছি, তো উনি হয়তো আইডিয়া করছে নতুন ছেলে খেলতে পারবে কিনা, তো উনি আমাকে ওইভাবে নামার জন্য সুযোগ করেনি, পুরা লিগই চলে গেছে, তো সুযোগ করেনি। তো আমিও খুব, আমার ভিতরে ওই খুব কাজ করে, মানে প্রথম লিগ একদম টোটালি, মানে প্রথম মৌসুমটা আপনি না খেলেই। হ্যাঁ, না প্রথম মৌসুমে সবই খেলা শেষ। তো আমার হয় কি, আমি যে ক্লাবে তখন থাকি, আমাদের তিতাস গ্যাস, তখন আমার শান্তিনগরে একটা ওদের অনেক পুরানো ছিল, ওখানে আমরা থাকতাম ওদের ক্লাবে। তো আমার খুব মানে যখন আমি খেলতে পারতাম না মানে মাঠে, তখন আমার ভিতরে খুব জেদ কাজ করতো, এবং আমার মনে হতো যে নিজের গা নিজে কামড়াই দিতাম এরকম। তো একটা টাইমে বিডিআরের সাথে খেলা, ফাইনাল খেলা হচ্ছে, তখন আমাদের সিনিয়র রমজান ভাই ছিলেন, উনি আমাকে কোচকে বলছে যে নতুন ছেলে ভালো খেলতেছে, আপনি ট্রাই করেন না, কারণ ওর প্লেসে যে খেলে সে তো ফেল করছে, যদিও খারাপ করে তাহলে আপনি ওকে করবেন, ওকে নিয়েন না, কিন্তু আপনাকে তো ট্রাই করে দেখতে হবে। খুব উনি একটু অ্যাগ্রেসিভ হয়েই বলছে, তখন উনি করছে কি নামাই দিচ্ছে। আর আমার যত ছিল বিডিআরের সাথে খেলা চলছে, আমার যত দূর আমি পারি, আমি মানে ওই সময় ওইটাই মনে হলো আমার লাইফের সেরা খেলা। এবং ওই সময় চাইনিজ কোচ ছিল, বাংলাদেশের ন্যাশনাল টিম ট্রেনিং হয় 99 সাব গেমসের, 98 সালের গল্প হচ্ছে, ডিসেম্বরের। তো ওই সময় আপনার হচ্ছে যে
জ্যাংকোই, উনি চায়না থেকে কোচ, বাংলাদেশের 4 জন কোচ নিয়ে আসছিল তখন ভলিবলে একজন। উনি খেলা দেখে তখন উনি আমাকে ডাকলেন খেলা শেষে, শুধু এই বিডিআর এর ম্যাচটুকু বিডিআর এর ম্যাচটুকু দেখে। তো উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন যে কথাটা তো অত আমি বুঝলাম না তখন, বাট ইয়েটে করে উনি আবার নতুন করে আমাকে টেস্ট নিতেছে ওই মাঠেই। তো টেস্ট নিয়ে আমাদের তখন খুব শ্রদ্ধেয় আমাদের হচ্ছে মনির ভাই ছিলেন, যে হচ্ছে যে জেনারেল সেক্রেটারি ছিল দীর্ঘদিন, উনি তখন জেনারেল সেক্রেটারি। ওনাকে উনি বলছে যে এই ছেলেকে আমি নিতে চাই, আপনি আমাকে দেন। তো তখন আমাদের তিতাস ক্লাবের আরও 2-3 জন দিয়ে, 2 জন দিয়ে আমাকে দিয়ে ক্লাবের ন্যাশনাল টিমের ট্রেনিংয়ে পাঠাইলেন। তো আমি তখন ন্যাশনাল টিমের ট্রেনিংয়ে অনেক প্রায় 6 মাসের মতো, ওইবার কিন্তু প্রায় 1 বছরের মতো ট্রেনিং নিয়র। তো ওই সময় আমার লাস্টে আর চান্স হয়নি, ওইবার টিমও গেছিল। চূড়ান্ত দলে ছিলেন না, চূড়ান্ত দলে আমার চান্স হয়নি, ট্রেনিং ক্যাম্পে ছিলাম 6 মাস। হ্যাঁ, ট্রেনিং ক্যাম্পে ছিলাম। তো পরে বাদ হয়ে গেলাম, যাওয়ার পরে আমি আবার নিয়মিত, এর ভিতরে আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট। তো এর ভিতরে আমার আবার হচ্ছে যে ইউনিভার্সিটিতে আমি চিন্তা করছি যে যেহেতু খেলার কোঠায় প্লেয়ার নেই, ইউনিভার্সিটিতে আমি চেষ্টা করি বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় কিনা। তো তখন মোটামুটি একটা পরিবেশ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো আমার মনের ভিতরের যে ইয়েটা, কিন্তু আর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ওঠা হয়নি। তখন আমার আরেকটা ছাত্র ছিলেন আমাদের, উনি খুব ভালো প্লেয়ার ছিলেন, উনি হচ্ছে যে ওই সময় চাকরি করেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর হিসেবে, উনি হচ্ছে সোহেল হোসেন ডলার। উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি যেতে হবে না, তোমার সকল ফ্যাসিলিটি আমি দেবো, তুমি আমার ইউনিভার্সিটিতে আসো, আমাদের ভালো একটা টিম করবো যাতে রেজাল্ট হয়। তখন ইউনিভার্সিটিগুলি কিন্তু খুব মারদাঙ্গা খেলা হতো, খুব মারদাঙ্গা খেলা হতো ইউনিভার্সিটি। তো উনি আমাকে বহুদিন, বেশ কতদিন ধরেই উনি আমার পিছিয়ে আসেন। তো আমি পরে আমার পরিচিত ছিল ওইখানে, আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে ভর্তি হলাম। আমিও দেখলাম যে আমার বাড়ি যেহেতু ঝিনাইদা, বাড়ির থেকে এসে যে আমি লেখাপড়াটা করতে পারবো। আর যখন ঢাকাতে আসি তখন স্যার বললো সকল ফ্যাসিলিটি তোমাকে দিব। তো পরবর্তীতে আপনি হচ্ছে যে স্যার আমাকে ভর্তি করলেন। ওদের যে নিয়ম ছিল তখন 45 মার্ক পাওয়া লাগতো, তারপরে খেলার ট্রায়াল দেওয়া লাগতো, সেইগুলি করে আমি 97-98 শিক্ষাবর্ষে 96-97 শিক্ষাবর্ষে আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে লয়ে ভর্তি। ওনারা আমি সাহস করিনি লয়ে আমি পড়বো, বাট স্যাররাই, আমি তো বুঝি না অত, স্যাররাই তখন প্লেয়ারদের নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট খেলা হয়, ওনারা খুব করতো। তো করলে তখন আমাদের এক স্যার ছিলেন ল ডিপার্টমেন্টের, উনি খুবই খেলাপ্রিয় মানুষ, উনি খুবই জোরাজোরি করে আমাকে নিলেন, বললে তো তোমাকে সব দেখবো। তো আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। হওয়ার পরে তখন রাজশাহী ইউনিভার্সিটি খুব ভালো টিম, তো 96-এ ওরা হচ্ছে যে হেরে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তো আমরা ভর্তি হওয়ার পরেই আপনার হচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় এক নাগাড়ে আপনার হচ্ছে যে 2001-2-3 এসে 3 পর্যন্ত আমি খেলছি, এরপর আর খেলি নাই, একভাবে সব খেলায় চ্যাম্পিয়ন আমরা ওই সময় ছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ভলিবলে। তো তারপরে আমি হচ্ছে যে ল ডিপার্টমেন্টটা, আমার হিস্ট্রি শোনেন, আমি খেলাধুলা করে আমি ল পড়ার মতো ক্যাপাবিলিটিজ আমার নেই, যেটা সত্যি কথা ছিল, রিয়েলিটি যেটা ছিল। তো আমি ল ভর্তি হয়েছি। তো পরে আমি ফার্স্ট সেমিস্টার গেছে, আমাদের তখন সেমিস্টার সিস্টেম ছিল। তো ফার্স্ট সেমিস্টারে আমার 2টা সাবজেক্টে আমার ফেল করে ফেললাম। ফেল মানে এমন কি, তখন 50 মার্কের পরীক্ষা, তো এমন একটা মার্ক দিলে আমি পরীক্ষা দিতে পারবো না, আবার হচ্ছে যে আপনার করতে পারবো না, যে ওইটাকে কভার করা যাবে, মাঝামাঝি রাখলো যে আমি ওইটা সেকেন্ড ক্লাসেও যাইতে পারবো না, আবার এদিকে পরীক্ষা দিতে পারবো না, মানে খুবই খারাপ অবস্থা। তখন আমি ছুটাছুটি শুরু করলাম, আমার ওই স্পোর্টস ডিপার্টমেন্টের স্যার যিনি ছিলেন ওনার কাছে গেলাম, তারপর যে স্যার লতে নিয়েছিল তার কাছে গেলাম। তো তারা তখন করে আমাকে বলছে যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা ঠিক আছে, বাট তোমাকে খেলাধুলা করো তাও ঠিক আছে, তুমি খেলাধুলা করো এই জন্যই তুমি চান্স পেয়েছো, তোমাকে ভর্তি করছি, কিন্তু তোমাকে পাস করতে হলে পড়ালেখা করতে হবে, নাহলে তুমি পাস করতে পারবে না। মানে এইটা বলা যায় এটাকে একটা চাপের মধ্যে রাখা। চাপ মানে কি, মানে আমি তখন মনে হলো যে আমার আর লেখাপড়া করা সম্ভব না, আমি ইউনিভার্সিটি শেষ করে আসবো। তখন আমি এই ধরনের একটা ভিতরে পড়ে গেলাম। যাওয়ার পরে আমার কিছু ফ্রেন্ড ছিল যাদের কথা আমার সবসময় মনে পড়ে, যারা আমাকে অত্যন্ত করছে, হেল্প করছে। ওরা বলছে যে দোস্ত তুমি কোনো টেনশন করো না, তুমি যে খেলো আমরা তোমার পিছিয়ে আছি। তো বললো তোমাকে আমি সব নোটস দিয়ে দিব, তোমাকে আমি সব কিছু দিয়ে দিব, দেখা যাচ্ছে যে তোমার খুব ভালো, এটা তুমি পড়লে তোমার পাস মার্ক হয়ে যাবে এবং তুমি সেকেন্ড ক্লাস পেয়ে যাবা, তুমি কোনো ভয় পাবো না, আমি হেল্প করবো তোমাদের। তো আমার সেই ফ্রেন্ড এখন ব্যারিস্টারি করছে ইংল্যান্ডেই, ওর নাম সাইফ। তারপর আমার এখানে আরেকটা ফ্রেন্ড আছে যেটা এখন হাইকোর্টে ব্যারিস্টার তরিকুল ইসলাম, এরা আমাকে পর্যাপ্ত হেল্প করছে
যেটা মানে মানে ওই সময় ওই সময় মানে বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে আসার। তারপরে আমার ওই যে এখন রেজিস্ট্রার আছে হাইকোর্টের তুফাইল ইসলাম রূপক, ওরা আমাকে সবাই মানে সবার কথা না বললেই না, আমার নাম অনেক খেয়াল নেই, এরা আমাকে ওইভাবে নোটস দিয়ে দিত আর আমি পড়ে পড়ে আমার লাইফটা এমন গেছে আপনাকে বলি, মানে লেখাপড়ার লাইফটা। তারপরে আপনার হচ্ছে যে তিতাস ক্লাবে আমি খেলি, তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো আসতেই থাকে। তো ক্লাবে আমার পরীক্ষা এমনও টাইম গেছে যে পরীক্ষা, ইউনিভার্সিটি পরীক্ষা, ক্লাবে বলছে যে আমার পরীক্ষা, আমাকে ছুটি দেন, ক্লাব বলছে যে তোমাকে চলে গেলে চলে যাইতে হবে, আর তা না হলে খেলতে হবে। তো এমন আমি করছি প্রায় 3 বছর, আমাকে কয়েকটা সেমিস্টারে আমি এখানে ক্লাবের লিগ খেলছি, খেলে সন্ধ্যার পরে আমি গাড়িতে উঠে বাড়ি গেছি ঝিনাইদহ 2:30 3টায়, আবার 7টায় যে পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে আবার 3টার গাড়িতে ব্যাক করে ঢাকা আসছে। এরকম আমার বহু পরীক্ষার টাইমে হয়েছে। এটা বোধহয় কি বলা চলে একটা অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা আমার ক্ষেত্রে এটা হয়েছে। এবং তারপরে শোনেন, তো ওরা আমাকে ওই সব নোটস দিয়ে দিত, দেওয়ার পরে আমি কি করতাম, ক্লাবগুলিতে প্র্যাকটিস হইতো, তো চরম প্র্যাকটিস করে খেলাধুলা করে সন্ধ্যার পরে যে রেস্ট টেস্ট নিয়ে কিছু সময় পরে আমার ঘুম এসে যাইতো, ঘুমিয়ে পড়তাম, ঘুমিয়ে পড়ে রাত্রে 2:30 3টায় আমি উঠে পড়তাম। উঠে ক্লাবের রুমের পাশে বাথরুম এবং কিচেন, ওইখানে আমার স্ট্রাগলটা শুরু হইতো, ওইখানে ওই পড়া আমি একদম একটানা সকাল পর্যন্ত, এবং ওই পড়া হুবহু আমি ওই পড়া মুখস্থ করতাম, লিখতাম এবং ওই রিভিশন দিতাম। বাথরুমে টয়লেটে গেছি বা কোনো কাজে গেছি, আমার ওইটা রিহার্সেল। এইভাবে করতে করতে আমি প্রায় 3 সেমিস্টার পরীক্ষা এইভাবে চলছে আমার, খেলা এবং এরপরে আপনার হচ্ছে যে আমাদের হলো আপনার এলএলবি অনার্সের রেজাল্ট হলো, আমাদের 78 জন স্টুডেন্ট ছিলাম আমরা, তার ভিতরে আমার হচ্ছে যে রেজাল্ট হলো আমি 78 জনের এই মধ্যে, কিচেনের মধ্যে পড়াশোনা করে 31। তো আমার ফ্রেন্ডরা কয় যে তুই সারাদিন খেলে বেড়াস, ঠিক মতো ক্লাস করিস না, এই করিস না, তুই এইভাবে রেজাল্ট, আর আমরা স্ট্রাগল করে যাচ্ছি, পড়ালেখা করছি সারাদিন, আমরা 78, তুই তো আমাদের পড়ালেখা কি ব্যাপার? তো আমি বললাম যে আল্লাহ দিছে আর তোমরা হেল্প করছো। এইভাবে আগায় গেছি। তারপরে ওরা আমাকে তখনও হেল্প ছাড়িনি, কখনোই না। এরপরে মাস্টার্সে যে আমি ওই 78 জনের মধ্যে আমি 24তম। তো এটা ওইভাবে আমি কঠোর ছিলাম। তারপর আরেকটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিটা আপনাকে না বললেই নয়। এরপর আমি তো ক্রীড়া পরিষদে জয়েন করব কি আমি জানি না। আমি যে কোচ হব এটা আমি কখনো করিনি, আমার মেমোরিতে আসেনি যে আমাকে কোচ হইতে হবে। আমি তখন বিভিন্ন রকম, আমি তখন অবদাতে তিতাস ক্লাবে আমি 98তে গেছি, তিতাসে চাকরি দেওয়ার জন্য আমাকে নিছে, কিন্তু তারা চাকরি দিবে আবার দিচ্ছে না, এইভাবে রাগ করতে করতে আমি 98 সাল থেকে 2003 পর্যন্ত খেললাম। এরপরে আমি রাগ হয়ে তিতাস ছেড়ে দিয়ে আমি হচ্ছে আবার অবদাতে গেছি। তখন ওরা খুব অল্প স্যালারিতে একটা জব দিছে, যেটা তুমি করো 3 মাস পর পর কিছু টাকা দিত, এই খুব বেশি না। তো ওইটা দিয়ে পরে আমি চিন্তা করলাম তো কিছু করা লাগবে, এভাবে তো লাইফ চলবে না। তখন আমার তো সাবজেক্ট ছিল ল, আমি কনসেন্ট্রেশন দিলাম যে আমাকে হয়তো কোনো কিছু না করলে আমি হয়তো কোর্টে যে আমার এটা লয়ার হিসাবে আমি কাজ করতে পারবো, এই ধরনের। তখন আমি আস্তে আস্তে ওই টাইমে 2003 আমি হচ্ছে যে বার কাউন্সিলে এসে লাইসেন্সের জন্য পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে এটা হইলো, আমি লাইসেন্স করলাম, ট্রেনিং করলাম, এভরিথিং। পরে কোর্টে গেছি, কোর্টে গেলে আমার হচ্ছে যে কোর্টের 3-4 মাস আমি ঝিনাইদহ কোর্টে কিছুদিন, ঢাকাতে কিছুদিন, কিন্তু আমার মাইন্ডের ভিতরে বা মনের ভিতরে কখনো ওই জিনিসটা আমি মেনে নিতে পারি না, বাট আমার যে আমি এই কাজ আমি করবো না, আমার হবে না, আমার কাছে সবসময় এটা মনে হইতো। মানে আপনার মানে আইন আদালত, হ্যাঁ, আমার কাছে খুব বেশি একটা আমি কমফোর্টেবল ছিলাম না, আমি কখনো এটাকে ভালো আমার কাছে মনে হয় না, আমি পারিনি, যেটা সত্যি কথা। কিন্তু আমাকে ওই টাইমে আমি সবসময় কিন্তু ওই খেলার ভিতরেই, আমি অবদাতে একটা টাইমে ক্লাবে শুয়ে থাকছি, এই বার কাউন্সিলে গেছি, কোর্টে গেছি। এরপরে অবদায় দেখা যাচ্ছে যে খেলা নেই, তখন আমাদের এক বড় ভাই ছিলেন মাসুদ হাবিব জিল্লু, আমার সাথে এখন অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন, খুব শ্রদ্ধেয়, আমাদের হেল্প করছে এক টাইমে, আমাদের লাইফ গড়ার জন্য উনি হেল্প করছে। তো পরে উনি হচ্ছে আমার সাথে এখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আমার সাথে আছেন ন্যাশনাল টিমে। উনিও আমাকে বিভিন্ন জায়গায় ঢাকাতে খেলা হইতো, বাড়িধারা বিভিন্ন, বলতো যে চলো, আমি ওইসব থেকে খেলাই, প্র্যাকটিস ওদের সাথে খেলাধুলা করতাম। এর ভিতরে হঠাৎ করে আপনার 2006 আমি তখন হচ্ছে যে ন্যাশনাল টিমে দ্বিতীয়বার, প্রথম বাংলাদেশে ওইবার চান্স হয়নি, 98-এ না চান্স হয়নি। তারপরে আমাদের 2001-এ আবার টিম ক্লোজ করছে, কিন্তু 2001-এ কিছুদিন ক্যাম্প হয়ে তখন ইরান আর ইরাকের যুদ্ধ,
হ্যাঁ। সাব গেমস ক্লোজ হলো না, তারপরে আপনার এসে 2003-এ আবার ক্লোজ করলো। ওইবার আমি 3-এ আবার আমাকে ডাক পাইলাম, প্র্যাকটিস করলাম, আমার আল্লাহর রহমতে ওইবার চান্স হলো, আমি পাকিস্তান সাব গেমস খেলতে গেলাম। এই প্রথম হ্যাঁ, এই প্রথম 2004। ইসলামাবাদ ইসলাম 2004। আপনি হয়তো ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম না, কিন্তু ওই যে সময় আপনার এই শারমিন গোল্ড মেডাল ছিল, আসিফ। শারমিন, আসিফ, তারপরে যে আপনার ইয়ের একটা ছেলে ছিল তাইকোন্ডোর। হ্যাঁ, ও তাইকোন্ডোটা মনে হয় 2006। না, টাইকোন্ডোটা মিডিয়াম যেটা 2006। 2006 4-এ হলো আমাদের ওই যে দুইটা গোল্ড আসছিল আপনার শুটিংয়ে আসিফ আর শারমিন। তো ওইটা খেলে আসলাম, আমাদের রেজাল্ট ভলিবলে ওই 4th। আচ্ছা, আমি আপনার এই প্রসঙ্গটা যখন তুলছেন আমি সেটা বলি, সেটা আমরা কেন 4th হই? এসএ গেমসের পর্যায়ে গিয়ে আমরা কেন ভালো করতে পারি না? আমরা কি আসলে এই জায়গাটার মধ্যে আমাদের কাছে কি ভারতের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায়, এবং অন্যান্য দলগুলোর সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গাটায়? আমার কাছে যেটা মনে হয়, ইন্ডিয়া অনেক বড় রাষ্ট্র, যেখানে প্রায় এখন হয়তো 130-140 কোটির মতো জনবল, এবং ওই অনুপাতে দেখলে আমরাও জনবল কম না। তাদের সাথে যদি আমরা আপনার হচ্ছে যে মানুষ হিসাবে বা প্লেস হিসাবে দেখি, তাও আমরা কিন্তু জনগণ কম না। কিন্তু ইন্ডিয়াতে যে খেলাধুলা চলে তার কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি আমি কিভাবে আপনাকে বলছি, কারণ আমি 1 বছর ইন্ডিয়াতে ছিলাম, ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং ওখানে করছি, ওদের সিস্টেম আমি সব জানি, দেখছি আমি। তো ওদের কিন্তু প্রত্যেকটা সিস্টেম আছে। কেমন আমি দেখছি যে ওল্ড দিল্লিতে আমার একটা ফ্রেন্ড আছে, আমাকে নিয়ে গেছে, তো আমি গেছি ওখানে, যে দেখি বিকালে 3টা বাজলে স্টেডিয়ামে ওদের, ওল্ড দিল্লিতে বুয়ানা একটা প্লেস, ওদের ওই সময় মেইন স্টেডিয়াম ওইটা, তো ওইটার দায়িত্ব ভলিবল কোচ হিসাবে আছে, তো আমাকে নিয়ে গেছে পরিদর্শনের জন্য। 2013 সালের কথা বলছি আমি আপনাকে। তো দেখি যে ক্লাস ছোট 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11, 12 এরকম বছর হাজার ছেলে এই স্টেডিয়ামে ঢুকতেছে বিকালে। তা আমি ওকে বলছি যে কি, তো বলে তুমি থামো, তোমাকে আমি দেখাচ্ছি। তো দেখলাম যে ছেলেরা যে যা খেলতে পছন্দ করে তারা সেই ইভেন্টে, ফুটবলে, ভলিবল তো বাইরে থাকে, স্টেডিয়ামগুলির অল্প জায়গা লাগে, ফুটবলে, তারপর যে খেলায়, কাবাডি সব খেলা হচ্ছে, কোচরা কাজ করছে, বাচ্চারা যার ইভেন্টে চলে যাচ্ছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে সম্ভব, এই বাচ্চারা কেন এইভাবে, কারা এদেরকে পুশ করছে বা বিষয় কি? তো বলছে যে তুমি জানো না, আমি তোমাকে বলি, আমাদের এইখানে এমন একটা সুযোগ দেওয়া হয়েছে যে যারা ক্লাস 7, 8 পর্যন্ত যারা হচ্ছে খেলতে আসবে, তারা হচ্ছে বেতন সরকার মৌকুফ করে। সরকার বেতন দিবে? সরকার বেতন নিবে না। সরকার বেতন নিবে না? না, স্কুলগুলি বেতন নিবে না যারা খেলতে আসবে। যদি সে খেলোয়াড় হয়, স্কুলের পক্ষে খেলে, কিংবা যদি সে খেলতে আসে, তার মানে আপনি একটা প্লেয়ারকে মানে এখান থেকেই প্রমোট করতেছে। এটা অনেক বড় স্যাক্রিফাইস। আমাকে বলছে যে আমাদের সরকার এইখানে, ওটা হচ্ছে হরিয়ানার পুরনো দিল্লি, তারপর হরিয়ানা স্টেট শুরু। তো বললে হরিয়ানা তো এই সিস্টেম, যারা খেলতে আসবে তাদেরকে সরকার ক্লাস 6-7 পর্যন্ত বেতন নিবে না, যার কারণে তারা সব মা বাবা চাচ্ছে যে তাদেরকে সাপোর্ট করে। আর সরকার করছে কি, বিভিন্ন কোচ, যেমন আমি ওখানে ডিপ্লোমা করছি, এই ডিপ্লোমাধারী কোচদেরকে সরকার ওখানে নিয়োগ দিচ্ছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তাদেরকে নিয়োগ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে নিয়োগ দিয়ে রাখছে। তারাই তাদের কোচ, তারা আসতেছে, ওইখানে তাদের সব ফ্যাসিলিটি প্লেয়ারদের মানে যা লাগে সরকার প্রোভাইড করছে ওই কোচের আন্ডারে। আর বাচ্চারা আসছে, খেলছে, আর ওখানে কোচ তার কাজগুলি করছে। এবং যদি যে ছেলেটা হচ্ছে যে আপনার ভালো করবে, ইনফরমেশন তার উপরে আরেকজন আছে, তার উপরে আরেকজন আছে, ইনফরমেশনগুলি যাচ্ছে, এবং ওদের বিভিন্ন, যেমন কতগুলি স্টেট, কতগুলি বিভাগ বা ডিস্ট্রিক্ট মিলে ওদের একটা সেন্টার থাকে, ওই সেন্টারগুলিতে ওদেরকে পুশ করা হচ্ছে আরও বেটার কোচের কাছে। এবং সরকার ওখানে লেখাপড়া করাচ্ছে, ওদেরকে খাবার টাবার সব ফ্যাসিলিটি দিচ্ছে ওদের। আবার একটা ছেলে যদি, ওদের সিস্টেম হচ্ছে, একটা ছেলে যদি মোটামুটি ন্যাশনাল টিমে নাও খেলে, ন্যাশনাল টিম পর্যায়ের খেলে, তারও হয়তো কোনো একটা জায়গায় রেলওয়ে, পুলিশ, বিভিন্ন জায়গায় জবের ব্যবস্থা আছে। তারপরে ন্যাশনাল টিমে খেলার পরে তাদেরকে সম্মান সুযোগ পাবে, বিভিন্ন পদে দিয়ে দেওয়া। যারা ন্যাশনাল টিমে খেলে তাদের হিসাব আলাদা, কিন্তু যারা খেলতে পারছে না তাদেরও লাইফ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ওই জিনিসগুলি তো হচ্ছে না। আমি শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে বললাম, যেটা আমি নিজে চোখে দেখছি। এবং যারা ন্যাশনাল টিমে খেলে, যে বুয়ানা স্টেডিয়ামের কথা বললাম আমি, ওল্ড দিল্লির, ওই স্টেডিয়ামের যে হেড, মানে মেইন যে প্রধান, সে ছিল ইন্ডিয়ার একজন হচ্ছে আপনার গোল্ড মেডেলিস্ট।
আপনার হচ্ছে যে অ্যাথলেটিক্স থেকে ওদের দেশের গোল্ড মেডেলিস্ট, সে একটা স্টেজে যখন খেলা ছাড়ছে তাকে ওখানে তার পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই স্পোর্টস বোঝে, সে জানে, তার সাথে আমার কথা হয়েছে, তার কাছে আমি গেছি, সে আমাকে খুব আদর করছে, আমি 2-3 দিন ছিলাম ওইখানে। তাদের সিস্টেমগুলো হচ্ছে এই ধরনের। কিন্তু আমাদের দেশে তো দেখা যায় ভিন্ন পরিবেশ, সেটা ভিন্ন। আমাদের দেশে যারা স্পোর্টসের ধরেন সরকারি পর্যায়ে যেমন জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে দেখা যায় যে যারা পরিচালক হিসেবে আসেন সেটা মানে নন টেকনিক্যাল পার্সন, কিংবা তারা বিসিএস দিয়ে আসছে, তাদেরকে এখানে পদোন্নতি দিয়ে কিংবা তাদেরকে পেশনে পাঠাতে হয়েছে, অথবা দেখা গেল যে তাকে একটা পদ দিতে হবে, সেই জন্য তাদেরকে এখানে দিয়ে আসে। অধিকাংশই গত আপনার 20-25 বছর বা 30 বছর যাবতীয় দেখেন, যেখানে যারা খেলাধুলার সাথে সংশ্লিষ্ট না তাদেরকে পরিচালক পদে ঢুকাই দেওয়া হচ্ছে, এবং কোনো না কোনোভাবে খেলাটা কি এই কারণেও কিন্তু এইটাও কি আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা? এখন এইখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো যারা রাষ্ট্র দায়িত্ব দিবে তারা তো রাষ্ট্র পরিচালনার কাজে আসবেই। তো যেমন আমাদের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার বা আপনার কোথায় ডিসি ছিলেন, এই ধরনের যারা স্যাররা আছেন, ওনারা হচ্ছে আমাদের দায়িত্ব নিয়ে হয়তো সচিব হিসাবে আমাদেরকে চালায়। আমার কাছে মনে হয় যে এই ধরনের লোক রাষ্ট্রের পক্ষ থেকে যখন আসবে একজন থাকবে, তারপরে যার লেভেল থাকবে আর স্পোর্টসম্যান হইতে হবে, রিয়েল স্পোর্টসম্যান হইতে হবে, এবং রাষ্ট্রকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে এইখানে যে স্যারগুলি পরিচালনা করবে তার কিছু স্পোর্টস ব্যাকগ্রাউন্ড আছে। যেমন হয়তো তখনও ক্যাডেট কলেজ বা স্কুল লেভেলে সে কিছু খেলাধুলার সাথে সম্পৃক্ত, আর সব থেকে বুঝবে, এবং সব থেকে ভালো হবে, মানে এটা আমার ধারণা না, এইটাই নিয়ম, এইটাই সিস্টেম, যে সব থেকে ভালো হয় যারা স্পোর্টসে কাজ করতে আসবে তাদের একটা মিনিমাম স্পোর্টস ম্যানেজমেন্টের একটা কোর্স তাদেরকে থাকলে সে বুঝতে পারবে যে আসলে স্পোর্টসটা কিভাবে পরিচালনা করলে স্পোর্টস হচ্ছে বাংলাদেশে আগাবে। এই জায়গাটার মধ্যে আমাদের আপনার সুপারিশটা কি হইতে পারে? আপনি তো একজন জাতীয় ক্রীড়া পরিষদের কোচ, বা আমি জাতীয় পরিষদের কোচ হিসেবে বলতেছি না, আপনি একজন সাবেক প্লেয়ার এবং একজন দেশের জাতীয় দলের কোচ। এই জায়গা থেকে আপনার পরামর্শটা কি? শুধু তাদেরকে একটা ট্রেনিং করে আসলা বা একটা কোর্স করে আসাটাই কি তাদের খুব গুরুত্বপূর্ণ, নাকি ক্রীড়া সংশ্লিষ্ট কোনো সাবেক খেলোয়াড় এটা হইতে পারে? হ্যাঁ, অবশ্যই আমি সেটাই বলছি যে যেহেতু রাষ্ট্র আমাদের এখানে দিচ্ছে, সেহেতু হয়তো সচিব বা তার উপরের পর্যায়ে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন তারা ভালো বোঝে, স্পোর্টসম্যান আমি অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না, কিন্তু তারপরের যে পদগুলি, এই পদগুলিতে স্পোর্টসের ভিতরে যারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, যেমন আমরা ন্যাশনাল টিমে খেলছি বা জাতীয় দলে খেলছি বা এর সাথে ইনভলভ একভাবে, আমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে বা ওই ধরনের ক্যাপাবিলিটিস আছে, তাদেরকে এই সব জায়গাতে চালালে আমার কাছে মনে হয় ভালো হবে। যদিও এটা আমার বলা কতটুকু ঠিক হচ্ছে আমি জানি না। এটা তো আসলে এটা হওয়া উচিত, কারণ আপনি একটু দেখে আমরা দেখি যে জাতীয় ক্রীড়া পরিষদে যখন কোচিং নিয়োগ হয়, প্রক্রিয়াটা হয়, এটার মধ্যে অনেকের সিবি আসে এবং আমাদের কাছ থেকে অনেকগুলি সিবি চলে আসে যে এটার অনিয়ম হচ্ছে। অথচ আপনি দেখেন যে নাজমুন নাহার বিউটি, সে দীর্ঘদিন বাংলাদেশের 18 ওভারের দ্রুততম মানবী, সেই মেয়েটা এখানে দিল অ্যাথলেটিক্সের কোচ হিসাবে হওয়ার জন্য, তারা রিজেক্ট করে দিয়ে দিল। অথচ এই জায়গার মধ্যে পরবর্তীতে যাকে নেওয়া হইলো সে ওইভাবে জাতীয় পর্যায়ে গোল্ড মেডালও না। তাহলে এই যে একটা আপনি যেটা বলেন যে সাবেক প্লেয়ারকে সম্মান না জানানো, আমাদের দেশে কি এরকম বড় বড় সাবেক প্লেয়ার তো আছে, তাদেরকে সম্মান জানাই হয়তো এই করানো যেতে পারে। একটা প্লেয়ার যাবে তার শূন্যস্থান পূরণ করতে, ঘাটতি পূরণ করতে হলে আরেকটা সমমানের প্লেয়ার তৈরি করে নিয়ে আসার জন্য। আপনি যেটা বললেন আপনি এটা সঠিক কথা বলছেন। আপনি এটা, আমি যতটুকু জানি, নাজমুন নাহার বিউটির কথা বলছেন, ওরা কিন্তু আমি কিন্তু এটা একটা উদাহরণ দিচ্ছেন। আমি কিভাবে বলি আপনি একটু খেয়াল করেন। ওনাকে আমি কিন্তু চিনি, শি যে একদম রিয়েল কোয়ালিফাইড, শি ইজ এ রিয়েলি কোয়ালিফাইড ইন স্পোর্টস। তার হচ্ছে যে আপনার যে কোর্স যদি তার নাও থাকে, সে যতগুলি কোচদের আন্ডারে কাজ করছে সেই দেশের জন্য কিন্তু অনেক বেটার ছিল। তো এই জায়গাগুলিতে আমাদের ত্রুটি, আপনি যেটা ধরছেন আপনি রাইট, কারণ এই জায়গাগুলিতে ত্রুটি যে রিয়েল লোক রিয়েল পজিশনে আমাদের হচ্ছে না। আমার কাছে যেটা মনে হয় বা আমার ধারণা যে দেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল মানে রাষ্ট্রের স্পোর্টস পরিচালনার মেন প্রতিষ্ঠান, মাথা। তো এইখানে আপনার হচ্ছে যে প্রত্যেকটা যাদের কোচের ক্ষেত্রে তাদের
নিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে, দেশ সেরা যে ওই স্পোর্টসে প্রত্যেকটা ইভেন্টের দেশ সেরা যে এটার জন্য আপনার হচ্ছে কোয়ালিফাইড বা দেশ যাকে চেনে সেই ধরনের লোকদেরকেই কোচ হিসাবে নিয়োগ দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে একটা প্লেয়ার যদি 5 বছর 7 বছর 10 বছর ন্যাশনাল টিমে খেলে এবং যতগুলি কোচের আন্ডারে সে কাজ করে, তার অবশ্যই কোচিংয়ের উপর আইডিয়া থাকে। এবং একটা প্লেয়ারের আমার কাছে যেটা মনে হয়েছে আমাকে দিয়েই, যে একটা প্লেয়ারের যখন খেলতে 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 টোটালি পূর্ণতা আসে এবং খেলা কমপ্লিট করে ফেলে, তার প্রথম টার্গেটই থাকে যে আমি যা শিখছি আমি একজনকে আরেকজনকে দিই, দিয়ে আমি যাতে আর 5 জনকে নিয়ে বাংলাদেশকে এই সেক্টরে আগায় নিয়ে যাই। এ প্রত্যেকটা প্লেয়ারের যারা ন্যাশনাল টিমে দীর্ঘদিন খেলছে বা করছে, তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন অটোমেটিক্যালি আসে। কারণ ন্যাশনাল টিমে কেউ টাকার জন্য খেলে না, ভালোবাসা থেকে আসে, এটা ফ্ল্যাগের জন্য, দেশের প্রতিনিধিত্ব করার জন্য। জি, তো এই যে বিষয়গুলি আপনি বললেন, তো রাষ্ট্রকে অবশ্যই ওই প্লেয়ারগুলিকেই করা উচিত, প্রমোট করা উচিত, যে তোমরা এইসব সেক্টরে এসে এটা তোমাদেরই সেক্টর, এটা তোমরা চালাও, একে আগায় নাও। এটা হলে আমার মনে হয় যে এটা কিন্তু আরো বেটার হবে। আমাদের দেশে দেখা যাচ্ছে উল্টাটা, যেটা সাবেক একটা ভালো প্লেয়ার যখন একটু চলে যায় তাকে কিভাবে সরাই দেওয়া হবে বা এরকম একটা কাজ করে। হ্যাঁ, এখন আমি বলতে যেতেছিলাম যে আপনি তো বিশ্বের আরো কয়েকটা দেশে গিয়ে আসছেন এবং তাদের সাথে মিশেছেন এই ডেভেলপমেন্টের স্পোর্টসে, বিশেষ করে আপনি হাঙ্গেরির কথা আপনি আমাকে বলেছিলেন। মানে হাঙ্গেরির এই স্পোর্টসের বিষয়টা কিরকম? হাঙ্গেরি তো ইউরোপের দেশ, অবশ্যই স্পোর্টসে তারা উন্নত। এবং আপনি খুব কাছ থেকে দেখছেন যে ওদের ইমপ্রুভমেন্টটা কোত্থেকে কিভাবে তৈরি হয়। হাঙ্গেরি হচ্ছে ইউরোপের একটা দেশ, তারা ট্রাই করে। এবং আমার কাছে মনে হয় যে স্পোর্টসের ক্ষেত্রে ইউরোপ একটা হেডেক, আমেরিকা বা তো স্পোর্টসের ক্ষেত্রে তাদের যে বিষয়গুলো আমি দেখছি, আপনি যেটা আমাকে জানতে চাইছেন, যেটা করছেন, আমি যেটা তার স্বচক্ষে আমি দেখছি, আমাদের ওখানে সিস্টেমটা ছিল কি, আমাদের যে ইন্টারন্যাশনাল কোচিং কোর্স, এই কোর্সটা হচ্ছে একটু আপগ্রেডের। যাদের বেস ভালো না তারা এই কোর্সটা খুব বেশি একটা বেস বলতে, যেমন আমরা ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং 1 ইয়ার করছি, করার পর আমাদের ওখানে একটা বেস ক্রিয়েট হয়েছে তারপরের ধাপটা। তো ওইখানে আমাদের সিস্টেম ছিল কি, আপনার প্রতি রবিবার উইকেন্ড ওনারা হচ্ছে আমাদেরকে স্কারশন নিত। স্কারশনটা কি, আমাদের হাঙ্গেরির বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন, যেমন আমরা ডিস্ট্রিক্ট বলি, ওদের বিভিন্ন এরকম যে সিটিগুলি আছে, ওইখানে ভলিবলে কী কী কার্যক্রম চলছে ওইগুলি আমাদেরকে ওনারা দেখাইতে নিত এবং ওইখানে আমাদের একটা ক্লাস থাকতো। আবার স্কারশন থাকতো কি, ওদের ইউরোপের দেশগুলি হতো কি, যেমন আমাদের ভলিবলের ক্ষেত্রে ওরা বিভিন্ন দেশ ম্যাচ খেলতো, উইকলি ওদের টাইম থাকতো, যে আজকে স্লোভেনিয়ার সাথে হাঙ্গেরির খেলা আমাদের নিয়ে চলে যায়, জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ। তো ডেভেলপমেন্টের জন্য, খেলা ডেভেলপমেন্টের জন্য, প্রত্যেকটা খেলা ডেভেলপমেন্টের জন্য আপনার হচ্ছে যে আপনি যতই ট্রেনিং কোচিং করেন, আপনাকে ম্যাচ খেলতেই হবে। ম্যাচ আপনাকে আফটার 1 মান্থ, আফটার 15 ডেজ আপনাকে বারবার আপনি কি ওয়ার্ক করছেন, এই ওয়ার্কের আউটপুটকে আপনি ম্যাচ না খেললে বুঝতে পারবেন। সো ওদের ওই সিস্টেমগুলি আছে, ওদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রগুলির স্পোর্টসের এমন রিলেশন যে দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চালিয়ে চলে আসে, এসে ম্যাচ খেলতেছে। ম্যাচ খেলে ওদের অ্যানালাইজ করছে কি কন্ডিশন আছে, তারা বারবার ওই অ্যাসেসমেন্ট করতেছে এবং দুর্বলতা কোথায় আছে। তো ওনারা আমাদেরকে যখন এই বিষয়গুলি দেখাতে গেল, তখন আমি দেখলাম ওদের দেশের যে প্ল্যান, স্পোর্টস ডেভেলপমেন্টের যে প্ল্যান, সেটা হচ্ছে আমার ওখানে যে হেড কোচ ছিল, আমি যার আন্ডারে ছিলাম, উনি হচ্ছে যে ল্যাজোস ন্যামুত, উনি হচ্ছে যে FIVB, মানে আমাদের ভলিবলের বিশ্ব সংস্থা FIVBর ইউরোপের ভিজিটর ছিলেন, ওনার দায়িত্ব ছিল। তো ওনার আন্ডারে আমি গেছিলাম, তো উনি আমাকে অনেক আইডিয়া দিলেন। তো উনি হচ্ছে বললেন যে আসলে স্পোর্টস তো আমাদের এখানে মানে উনি বিস্তারিত আমাকে বললেন যে স্পোর্টস এইভাবে আমাদের দেশগুলিতে চলে, আমাদের জানেন। তো আমি আপনাকে সম্ভবত বলছিলাম গল্পে গল্পে যে স্পোর্টস মূলত হচ্ছে যে 2টা প্ল্যান। স্পোর্টস যে প্ল্যানের উপরে স্পোর্ট চলে, অল স্পোর্টস 2টা প্ল্যান, লং টার্ম প্ল্যান অ্যান্ড শর্ট টার্ম প্ল্যান। তো লং টার্ম প্ল্যানটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে উন্নত দেশগুলির ক্ষেত্রে 8 ইয়ার্সও নিতে পারে, বাট নর্মালি সকল ইয়ের জন্যই আপনার হচ্ছে যে 4 ইয়ার্স, 2টা প্ল্যান, শর্ট টার্ম এবং লং টার্ম। তো 4 ইয়ার্স হচ্ছে লং টার্ম প্ল্যান, আর 1 ইয়ারের মধ্যে যে প্ল্যানগুলি সেগুলি শর্ট টার্ম প্ল্যান। তো আপনার যেমন আমাদের দেশে যেমন ম্যাক্সিমাম আমাদের আইডিয়া যে
কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবো আর 3 মাস প্র্যাকটিস করলে হবে, কোনো কোনো ক্ষেত্রে আরও কম। মানে এটা হলো আমাদেরই লং টার্ম, 3 মাস হলো আমাদের লং টার্ম। হ্যাঁ, তো 4 ইয়ার্স কেন লং টার্ম? 4 ইয়ার্স হচ্ছে আপনার অলিম্পিক খেলা একটা শেষ হলো, আর একটা অলিম্পিক শুরু হবে, সেটার মাঝে যে টাইমটা থাকে এটা 4 ইয়ার্স। এইটাই তাদের লং টার্ম, এইটাই তার পরিকল্পনা নিয়ে। এটা করে কি, একটা অলিম্পিক যখন শেষ হয় তখন এরা টোটাল দেশকে এই খেলায় ইনভলভ করে। কিভাবে? স্কুল লেভেল বা আপনার কলেজ লেভেল, গ্রাম লেভেল, ইউনিয়ন লেভেল সব ইনভলভ করলো। এবং তাদের যে, যেমন আমি যে কোচের আন্ডারে ছিলাম, উনি ছিল হাঙ্গেরির হেড এইটা পরিচালনার, এটার পরিচালনা হেড মেইন। ওনার সব কিছু এরকম, উনি টপ বসে আছে, সব সাজানো এভাবে। তো আপনার কোথায় কোন জায়গা কোন স্কুলে কতজন, কোন স্কুলে কতজন, প্রথমে স্কুল টিচারগুলি আপনার হচ্ছে যে 1 ইয়ার ওয়ার্ক করলো, ওখান থেকে একটা ব্যাচ আসলো বেস্ট। হ্যাঁ বেস্ট। এবং ওদের দেশে আমি এখানে আপনাকে আরেকটু বলতে চাই যে আসলে কোচিং সেক্টর হচ্ছে যে 3-4টা ওয়েতে হয়। আমাদের তো, আমরা বাংলাদেশে সব কিছু আমাদের করতে হয় আমাদের যতটুকু আইডিয়া অনুযায়ী। ওদের হচ্ছে হিসাব হচ্ছে যে একজন শুধু বেসিক স্কিল কোর্স, বেসিক শেখায়, শুধু বেসিক শেখাবো, তার কিছু না। আরেকটা হচ্ছে যে মিডিয়া ক্যাটাগরি, যেমন স্কুল লেভেল বা কলেজ লেভেল। আরেকজন হচ্ছে হাই পারফরমেন্স। তো হাই পারফরমেন্স কোচদের কাজ হচ্ছে যে ওরা মূলত ন্যাশনাল টিম বা ওই লেভেলের যে দেশের যে টপ টিমগুলি থাকে, ওই টিমগুলি হচ্ছে যে ওনারা হ্যান্ডেল করে ফর পিক পারফরমেন্স। এটাকে আপনার হচ্ছে যে হাই পারফরমেন্স। তো ওনারা কখনো ওই বেসিকের কাজগুলি বা অন্যান্য কাজগুলি টেকনিক্যালি যে কাজগুলো ওনাদের এই মিডিয়াম লেভেল বা জুনিয়র লেভেল টিমগুলিতে ওনারা ওয়ার্ক করেন। তো আমাদের তো উনি আমাকে বললো যে এদেরকে আমরা এখান থেকে স্কুল লেভেল থেকে নিই। হাঙ্গেরির যে ঘটনা আমি সেটা বলছি, স্কুল লেভেল থেকে ওরা নিল, কিছুদিন 1 বছরের মতো ট্রেনিং চললো। তারপরের ইয়ার ওখান থেকে যাদের পাইলো ওদেরকে কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল থেকে চললো। এরপরে আপনার হচ্ছে যে ওদের বিভিন্ন, যেমন আমাদের বিভাগ, সিটি, এই সব যে জায়গাগুলি আছে ওইখানে ওইভাবে ট্রেনিং হইতে থাকলো। আর 1 ইয়ার 2 ইয়ার হইতে প্লেয়ারগুলি আবার বাছাই হইলো, হইতে টপ লেভেলে একবার মেইন স্পটে ওদের সিটিতে নিয়ে আসলো, মেইন সিটিতে নিয়ে আসলে তখন দেখা যাচ্ছে যে প্লেয়ার হইলো 100 বা 80। এটাকে তারা আবার আস্তে আস্তে দেশের যত কোচেস এক্সপার্ট আছে ওর পিছিয়ে কিন্তু কাজ করে এই জায়গায় আসার পরে ওই যে টপ লেভেলে মেইন জায়গায় মেইন সিটিতে যে টিমটা নিয়ে আসলো ওইটাকে ওরা নার্সিং করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, অলিম্পিকে আসলো, অলিম্পিকের মতো টুর্নামেন্টে ওনারা খেলালো। এই টিমটাই চলে যাচ্ছে। হ্যাঁ, এই টিমটাই চলে যাচ্ছে। এবং কোনো একটা লোক ওর ভিতরে বাদ থাকছে না যারা ভলিবলে ইনভলভ। সবগুলিকে খুঁটে দেখে তাদের ট্রেন আপ করা হলো। আসলে মানে কোয়ান্টিটি বেশি থাকলে কোয়ালিটি বের করে সহজ। হ্যাঁ, আসলে ঘটনা হয়েছে কি, এই যে তাদের ট্যালেন্ট যে তারা বাছাই করছে, আমরা তো দেখা যাচ্ছে আমাদের দেশে কি হচ্ছে, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে পাঠানো হলো যে একটা ডিস্ট্রিক্টে তোমরা 15 দিন 20 দিন বা যে টাইমটাই হোক এই টাইমে তোমরা ট্যালেন্ট বাছাই করে আনো। কিন্তু ট্যালেন্ট বাছাই করতে হলে সর্বপ্রথম রাষ্ট্রের যেটা লাগবে, যদি আপনি ওই লেভেলে যাইতে চান, যে লেভেল আপনি আশা করেন যে স্পোর্টসে আমরা এই লেভেলে থাকতে চাই, সর্বপ্রথম আমার ল্যাব টেস্টে নিতে হবে। আমি একটা বাচ্চা আসলেই তাকে আমি হচ্ছে যে খেলতে নিব না। হ্যাঁ, তাকে আমি অবশ্যই খেলতে নেব না। সে খুব পছন্দ করে ভলিবল খেলা, ওকে, তো সে যেখানে আমাকে টাইম দিবে তার ফিউচার কি হবে? সে কি ভলিবল খেলে এসে তার লাইফ তৈরি করতে পারবে? তার পেশা কি এটাতে তার হবে? তো তাকে আমি এখানে নিয়ে আসবো, তাকে ল্যাব টেস্ট করতে হবে। আমাদের ফ্যাসিলিটিগুলো এখন আমাদের দেশে গড়ে ওঠেনি না। ল্যাব টেস্ট করলে তার মাসেল ল্যাবে নিয়ে যে তার বিভিন্ন টেস্ট হবে, তারপর মাসেল টেস্ট করে বা বিভিন্ন সিস্টেমগুলি টেস্ট করার পরে তাকে রিপোর্ট দেওয়া হবে যে হি ইজ ফিট ফর ভলিবল। মানে এই প্লেয়ারটা হ্যাঁ, ফিট ফর ভলিবল, মাস্কুলার সিস্টেম ভলিবলের যে ধরনের দরকার ইয়াস, তারপর আপনার হচ্ছে যে সিস্টেমগুলি তার দরকার আছে। তো সেই জায়গায় আমরা টোটালি অফ, সেই জায়গায় আমাদের কোনো রকম নেই, আমরা নিজস্ব আইডিয়া। তো আইডিয়া কি, আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় উন্নত প্রশিক্ষণ নেওয়ার পরে লেখাপড়া করে যে জিনিসগুলি শিখছি তার একটা যে জিনিসগুলি শিখছি ওই আইডিয়া থেকে শুরু করে আমাদের প্রেক্ষাপট অনুযায়ী, যেমন আমাকে যদি ট্যালেন্ট সিলেকশন করতে দেন, আমি প্রথমে কি করি যে আপনার একজন ভলিবল প্লেয়ারের ফিজিক কি দেখি,
তারপরে ফিজিক ফিজিক বলতে মানে হাইট, আমাদের দেশে তো মূলত এইটাই হয়ে যায় আর কি। তো সেটা কিভাবে দেখছি যে আমার হাইট ঠিক আছে কিনা, যেমন আমার ভলিবল প্লেয়াররা আমার ফিজিকের হাইট তো দেখলামই, শুধু হাইট থাকলে তো হবে না, হাইট থাকলে আমার ভলিবল প্লেয়ারের যে ক্রাইটেরিয়াগুলি আছে, যেমন আপনার হচ্ছে যে বডি যদি আমি দুইটা পার্ট করি, লোয়ার পার্ট আর আপার পার্ট, ভলিবল প্লেয়ারদের যদি লোয়ার পার্ট একটু বড় হয় ভলিবল প্লেয়ারদের জন্য ঠিক মানে ভালো হয়। তারপর আপনার হচ্ছে যে আমরা ব্রড আর শোল্ডার, এই হ্যান্ডসের থেকে কত বড়, হ্যাঁ। তারপর আমাদের হচ্ছে যে লেগের নিচে যে পার্টটা আছে ওই পার্ট হচ্ছে যে ফ্ল্যাট কিনা, ফ্ল্যাট ফুট আমাদের জাম্প চলবে না না। তো এই যে বেসগুলো আমরা যে শিখাইছি আমাদের কোনো অস্ত্রপাতি ছাড়া, নর্মালি লেখাপড়া করে যে জিনিসগুলো আমরা অস্ত্রপাতি ছাড়া আমরা ওইগুলি দেখে, তারপর ব্রড আর শোল্ডার এই যে বললাম আপনাকে, তারপরে লোয়ার পার্ট আপার পার্টের কথা বললাম, তারপরে আপনার এবার যখন আমি ওর মোটামুটি, তারপরে হ্যান্ডস গ্রিপ, যে আমার হাত দেখছেন, আমার হাত গ্রিপ, হ্যান্ডস গ্রিপ বল ধরার মতো, হ্যাঁ মানে ভলিবল খেলতে হলে আপনার হ্যান্ডস গ্রিপ, এই থাবা আপনাকে বড় না হলে এটা আপনার জন্য খুব ভালো হবে না। যদিও আমাদের লিবারও প্রথা আছে খেলায়, ছোট মানুষদের হাইটে কম একটা প্রথা আছে খেলে, অবশ্যই ছোট মানুষ ভলিবল খেলতে পারবে, খেলে ডিফেন্স স্পেশালিস্ট, লিবারো প্লেয়ার স্পেশালিস্ট অফ দ্য ডিফেন্স অবশ্যই। তো যে বিষয়গুলি আমাদের মানে চোখে দেখা বা আমার পড়ে শিখাই দিছে যে ভলিবল প্লেয়ারের এই দেশের রিকোয়ারমেন্টস এই, তারপর বডি যেমন মানুষ বিভিন্ন ধরনের মানুষ হয়, একটোমরফি, মিজোমরফি, কী ধরনের বডির মানুষ লাগবে আমাদের, একটোমিজো মানে পাতলা গড়নের লম্বা, মানে খুব এন্ডোমরফি মোটা টাইপের লোক আমাদের ভলিবল খেলায় চলবে না। তো এইসব বিষয়গুলি আমি দেখি, দেখার পরে তার ফিজিক্যাল টেস্টটা নিই, যে তার যে বিষয়গুলো আমাদের জাম্পিং অ্যাবিলিটি ডেভেলপ করা যাবে কিনা, তাকে দিয়ে ফিটনেস ডেভেলপ করা যাবে কিনা, তারপর বিপ টেস্ট করে আমরা যতটুকু পারি বিপ টেস্ট করে দেখি যে তার কার্ডিওভাস্কুলার সাপোর্ট করবে কিনা স্পোর্টসের জন্য, এইসব যেসব বিষয়গুলি নর্মাল। এইটা কি আমাদের দেশে প্রয়োগ হয়? এটা আমরা যারা কোর্স টু কোর্স ভ্যারি করে। আচ্ছা, আপনি যখন ওই জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যখন বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতি বন্যসন কোর্সগুলো করেন, তখন কি আপনি এই বিষয়গুলি প্রয়োগ করেন? হ্যাঁ, আমি ট্রাই করি যে বাচ্চাগুলো আমি নেব, আমি ট্রাই করি যে তাদের ফিজিক দেখলাম আমি, তারপরে আমার ফিজিক্যাল ফিটনেসের যে জায়গাগুলি আমার ভলিবলের জন্য প্রয়োজন, আমি এইগুলি যত দূর পারা যায় আমি ট্রাই করি যে দেখি কতটুকু একটু বেটার করার জন্য। হ্যাঁ, বেটার করার জন্য একটা কোচই আসলে এইটাই করে যে আমাকে দায়িত্ব দিচ্ছে, আমি কিছু ভালো করার চেষ্টা করি, এটা আসলে অনেক। আচ্ছা, আমাদের দেশের যে প্রশিক্ষণ কর্মশালাগুলি যে হচ্ছে, যাদের ক্রীড়া পরিষদের মাধ্যমে হোক বা ফেডারেশনের মাধ্যমে হোক, এইটা কি কতটা সুফল পাওয়া যায় এটা থেকে দেশের ক্রীড়াঙ্গন? একদম যেটা মানে রিয়েলিটি, যেটা এখন যেটা বাস্তব, যে আমাদের ক্রীড়া পরিষদের থেকে যে ট্রেনিং কোর্সগুলি আমরা করি, বিভিন্ন জেলাতে হয়তো একসময় 8টা জেলা হচ্ছে, অনেক সময় 15টা 20টা জেলা 25টা জেলাতে হচ্ছে। এইখানকার প্রথম যে আমরা ট্রেনিং করিয়ে যে বাছাই করে আসি মানে এই একটা ব্যাপার। এখানে আমি আর একটা প্রসঙ্গে, এই কথাটা আমি আপনাকে পরে বলবো, একটু এই বিষয়টা আমি কেন বলতে চাই বোঝার জন্য। আমার এই কথাটা যদি আরেকজন কোচ না হলেও শোনে, সে বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি। নতুন প্লেয়ার তৈরির ক্ষেত্রে আমরা ওই বিষয়গুলি দেখলাম, দেখার পরে ট্যালেন্ট কাকে বলে আমরা যেটা লেখাপড়া করে আমাদের শিখাই দিয়েছে, আমরা ম্যানুয়ালি চালাচ্ছি। একটা ছেলেকে আমরা ওই যে আপনার ফিজিক দেখলাম, ফিজিক্যাল ফিটনেস অ্যাবিলিটি দেখলাম, দেখার পরে আমরা খেলার কৌশল শেখাতে যাই, বেসিক স্কিল। তো বেসিক স্কিল শেখাতে গেলে দেখা যায় যে অনেক ছেলে শেখানো বহুত কঠিন হয়ে যায়, পারে না। আবার অনেক ছেলে দেখা যাচ্ছে যে একবার দুইবার বললেই ওইটা ওর ভিতরে নিচ্ছে, মানে ক্যাচ করছে, করেই ওইটাকে পারফর্ম করার চেষ্টা করতেছে। এবং আমরা ট্যালেন্ট ধরতেছি যে এই জিনিসগুলি দেখার পরে যে ছেলেটাকে আমি যে স্কিলগুলি শেখাচ্ছি ও কত দ্রুত ওই জিনিসটা ধরে পারফর্ম করতে পারছে, সেই আমাদের ট্যালেন্ট। এইভাবে এই প্লেয়ারগুলি আমরা আসলে হচ্ছে যে বাছাইয়ের ক্ষেত্রে দেখছি এখন আমাদের দেশের প্রেক্ষাপটে। তো আপনি যে কথায় ছিলেন, ওই যে আমরা দেশ যে এই যে প্রোগ্রামগুলি করছে, তো এই প্রোগ্রামগুলি করে কি হচ্ছে, আমরা আপনার হচ্ছে যে জেলা পর্যায়ে একটা প্রোগ্রাম শেষ করে আসছি, আসার পরে মূল পর্ব ঢাকাতে করার পরে হয় কি, আপনার হচ্ছে যে বিভিন্ন সংস্থা, আর্মি, নেভি, এয়ারফোর্স যদি ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ওদের হয়, তাহলে ওরা ওদেরকে নিয়ে যাচ্ছে। আমার হাতের এখন যারা ন্যাশনাল টিম প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে যারা এই ট্যালেন্ট হান্টার। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই প্লেয়ার অনেক বিকেএসপিতে চান্স পাচ্ছে। বিকেএসপির যে ক্লাস
8, 7 থেকে নিচ্ছে এরাই, কিন্তু ম্যাক্সিমাম এরা। হ্যাঁ হ্যাঁ আমার ভলিবলে আমি এটা আপনি ইনশিওর করতে পারবেন যদি ইয়ে করেন, যেমন আমাদের আলামিন বেস্ট সেটার আমাদের কান্ট্রি, আমি 2011 সালে সাতক্ষীরায় যে ওকে পাই, একদম বাচ্চা, তা আমি ওরে নিতে চাইনি। নিতে না চাইলে ডিস্ট্রিক্টে যারা কাজ করে খুব রিকোয়েস্ট করলো, ছোট মানুষ কান্নাকাটি করছে, তা আমি বললাম ঠিক আছে আসো। ক্লাস মানে খুবই ওই যে ছোট মানুষের যে শরীর নরম থাকে না এরকম। তো পরে সেই ছেলে, আমি ট্রেনিং করে আসার পরে কিছুদিন পরে 1 বছর গেলে আমাকে ফোন দিছে এলাকার থেকে, ওদের যারা ভলিবল খেলে, যে তোমার ওই ছেলেটা তো একটু বড় হয়েছে, দেখো তো একটু হেল্প করা যায় কিনা। তো কী হেল্প? তো বললো যে বিকেএসপিতে দিলে ও মনে হয় ভালো কিছু করবে। তো আমি বিকেএসপির যে হেড কোচ ছিল ওই সময়, তখন ওনাকে ফোন দিলাম যে ভাই আমার এই একটা ছেলে আসছে, আপনি একটু দেখবেন, দিলে ছেলেটার একটু হেল্প হয়। তা বলে ঠিক আছে, তুমি, উনি খুব হেল্প করলো। তো উনি বিকেএসপিতে ভর্তি করে নিলে। সেই ছেলে এখন বাংলাদেশের 2018 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট সেটার, কিন্তু হাইটে কম, হাইটটা একটু কম, কিন্তু সে বেস্ট সেটার, এখন তার কাছে কেউ নেই। তো এই ধরনের অনেকেই যারা হচ্ছে যে ওই ট্যালেন্ট হান্ট থেকে এইভাবে হচ্ছে। তাছাড়া যে সরকার ট্যালেন্ট হান্ট করে ঢাকাতে আনার পরে ওদেরকে বাছাই করে আবার একটা লং টার্ম ট্রেনিং করবে, করে আস্তে আস্তে সাপোর্ট দিবে, এই জিনিসগুলি এখন আমাদের হয়ে ওঠেনি। তা আমাদের দেশে তো সংস্কার, ক্রীড়াঙ্গনের সংস্কার করার একটা বড় সুযোগ কিন্তু বর্তমানে আছে। যে জিনিসটা মানে সারা বাংলাদেশের মানে বাংলাদেশের মূল প্রেক্ষাপটে কিন্তু সংস্কারের জন্য এটা আলোচনা চলতেছে, এবং এটা কিন্তু ভালো একটা সুযোগও চলে আসছিল ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য। এইটা আসলে, এবং আমি যতটুকু জানি সেটা আপনার সাথেও অনেকে আলোচনা করছে, বা শুধু আপনি না, ক্রীড়াঙ্গন স্পোর্টস এরিনাতে অনেকের সাথে আলোচনা করছে। আসলে এই সুযোগটা কিরকম ছিল এবং কিভাবে হইতে পারত? আমার আসলে 2006 থেকে আমি 19 থেকে 20 বছর এখন এই প্রফেশনে, কোচিং প্রফেশনে। তো এই কোচিং প্রফেশনে এসেই মানে আমি এই কথা কেন বলছি, আমি যে ওই কথাটা বলবো মানে কিসের উপরে দাঁড়িয়ে বলবো, সেই জন্য আমি এই কথাটা বলছি। কোচিং প্রফেশনে আসার পরে ওয়ার্ল্ডের ভিতরে কোচদের যে শিখার যে বিষয়গুলি থাকে, যে কোর্সগুলি থাকে, সবই আল্লাহর মতে আল্লাহ আমাকে এটা করাইছেন, এবং ওয়ার্ল্ডের আর কোনোটা বাদ নেই আমার ভলিবলের, বুঝছেন। আল্লাহ এটুকু করাইছে, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে ওই লেভেল 3 FIVB লাস্ট কোর্স, এরপরে এই কোর্স যারা করে তাদের টিচার, এই আপনার হচ্ছে যে ইনস্ট্রাক্টর, আল্লাহ ওইটাতেও আমাকে নিয়োগ আমি পাইছি, আমাকে শিক্ষানবিশ চলছে আমার। তো এই সব কিছুর আলোকে আপনার ওই কথাটা আমি বলবো যে আমার কাছে যেটা মনে হয়, দেশের স্পোর্টস, বাংলাদেশের স্পোর্টস যদি আপনার হচ্ছে যে জায়গায় আমরা দেখতে চাই যে আমাদের দেশ এশিয়া লেভেলে এই পর্যায়ে থাকবে বা ওয়ার্ল্ড লেভেলে এই পর্যায়ে থাকবে, যদি এইখানে যেতে হয়, তাহলে আমার যতটুকু লেখাপড়া করে যে জ্ঞান আমি অর্জন করছি স্পোর্টসের ক্ষেত্রে, এবং স্পোর্টসের সাথে সরাসরি কাজ করে যতটুকু আমার মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্পোর্টসের নীতিমালা, এটাকে সম্পূর্ণ চেঞ্জ করা উচিত হবে। না হলে যে নীতিমালার উপরে আমরা চলছি, আমাদের কিন্তু আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের স্পোর্টসের যে খরচ, আমার কাছে মনে হয় যে খুব নেহাত কম না। যে খরচ রাষ্ট্র দেয় খুব যে কম তা না। এটাকে যদি সঠিক ইউটিলাইজ করা যায়, এবং কিভাবে কোন নিয়মের উপরে কোন কায়দায় এটা পরিচালিত হবে, সেই কায়দাগুলি যদি ফিক্স করা যায়, তাহলে অবশ্যই আমাদের দেশের স্পোর্টস আগায় যাবে। কারণ আমাদের ওই যে আমি আপনাকে বললাম যে যখন আপনি রাষ্ট্রের মূলনীতিগুলি এইভাবে ঠিক করবেন, তখন প্রত্যেকের জায়গা থেকে তার অধিকারটা পাবে। যে একজন সংগঠক সে এখানে কাজ করবে, তার কি কি অধিকার সে প্রাপ্য হবেন, একজন প্রশিক্ষক সে কি কি অধিকার প্রাপ্য হবেন, একজন প্লেয়ার কি কি অধিকার প্রাপ্য হবেন, একজন মাঠ কর্মী কি কি অধিকার প্রাপ্য হবেন, একজন ফেডারেশনের প্রেসিডেন্ট সে এখানে যে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে হেল্প করবে, সে কোন ডেজিগনেশন দেখতে চাই, মানে আমি আপনাকে বোঝানোর জন্য বললাম, একজন তার স্ট্যাটাসটা কি হবে, এই বিষয়গুলি যখন টোটাল বিষয়টা যখন আপনি নির্ধারণ করতে পারবেন, তখন ওই নির্ধারণ করার পরে যদি ওইটা সঠিকভাবে পরিচালনা হয়, তাহলে আপনি সব ক্ষেত্রে প্লেয়ারদের ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকবে না, তখনও জানবে যে আমি এটা করলে এটা পাবো। কারণ এখন এই গ্লোব মানে এই বিশ্ব, এই ওয়ার্ল্ড স্পোর্টস টোটালি চলে গেছে পেশাদারিত্বে, প্রফেশনালিজম।
কেউ এক পা পেশাদারিত্ব ছাড়া আগাবে না। তার আর্থিক নিরাপত্তা না থাকলে সে কেন আপনার স্পোর্টসের পিছনে সময় দিবে? হ্যাঁ, আর্থিক নিরাপত্তার কথা আমি বলছি, বা আপনি বলছেন যে আর্থিক নিরাপত্তার দরকার। আর্থিক নিরাপত্তার, স্পোর্টসে আর্থিক নিরাপত্তার হিসাব নেই। কিভাবে নেই আমি আপনাকে বলি। যদি আপনি মোটামুটি একটু উন্নত দেশের দিকে যাই, একটু বেশি উন্নত দরকার নেই, ওইখানে সিস্টেম হয়ে গেছে কি জানেন, যেমন আমি ইরানে বহুবার গেছি, আমি প্রায় 6 বারের মতো ইরান গেছি। ইরান যাওয়া, ওই যে ন্যাশনাল টিম আমাদের ট্রেনিং হয় মাসের পর মাস, আমি ইরানে থেকে দেখছি। ইরানে যে লিগ হচ্ছে, আমার যেমন এখানে প্রিমিয়ার লিগ, ওদের ওখানে বলা হয় সুপার লিগ, প্রিমিয়ার লিগের মতোই। তো এরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্লেয়ার খেলতে আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ইটালি থেকে, মানে যেসব ভলিবলে ওয়ার্ল্ডের টপ লিগ হয় ইটালি লিগ, সবচেয়ে দামি লিগ। সবচেয়ে দামি লিগ? হ্যাঁ, সবচেয়ে দামি লিগ ইটালিয়ান লিগ। ইটালিয়ান লিগে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি প্লেয়াররা খেলে এবং সবচেয়ে বেশি টাকায় খেলে। তো এই ইটালিয়ান লিগের খেলার প্লেয়াররাও ইরানিয়ান লিগে এসে খেলছে। আমার নিজে আমি দেখছি অনেক খেলা, আমার চোখের সামনে গেছে সুপার লিগের। তো আপনি আমার ইয়েতে দেখবেন অনেক প্লেয়ারের সাথে ছবি বিদেশে। হ্যাঁ, তো ওদের হিসাবটা হচ্ছে, আপনি যেহেতু বলছেন যে লাইফের নিরাপত্তা, স্পোর্টসের ক্ষেত্রে লাইফের নিরাপত্তার হিসাব অবশ্যই আসবে আমাদের ক্ষেত্রে। কিন্তু ওদের ক্ষেত্রে কি হচ্ছে, ওদের ক্ষেত্রে ওরা প্লেয়ারের কোয়ালিটি বা প্লেয়ারের মান বা ওদের হিসাব করা হচ্ছে যে ক্যাটাগরি সি, তুমি এই ক্যাটাগরি সি পার করতে পারলেই তুমি এত টাকার মালিক অটোমেটিক্যালি হয়ে যাবে। কে দিবে? ক্লাব দিচ্ছে। হ্যাঁ, যখন আপনি ক্যাটাগরি বিতে আসছেন আর এক ধাপের টাকা আসছে, যখন ক্যাটাগরি এতে আসছেন আর এক ধাপের টাকা আসছে। এবং এই যে টাকাগুলি আপনার হচ্ছে যে এই যে ও এ ধাপে যাবে, ও কিন্তু ওর লাইফের সেরা ট্রাইটা করতেছে। হ্যাঁ, মানে ওর পারফরমেন্সের জন্য আমি নিজে চোখে দেখছি, কোচ প্লেয়ারদের দেখে কোচ পালাই যাচ্ছে ইরানে। আমার নিজের চোখের সামনে ইরান ফেডারেশনের যে নিজস্ব যে ওদের যে আজাদি কমপ্লেক্সে ওদের নিজস্ব যে ফেডারেশন বা নিজস্ব যে ফ্যাসিলিটিস, ট্রেনিং হল টল সব, আমরা ন্যাশনাল টিম ট্রেনিং করে বসছি, বুঝছেন। ওনাদের 2-3 জন কোচ আছে, বসে আছে পাশে, মানে ইরানিয়ান কোচ, ওনারা বসে আমাদের ট্রেনিং দেখলেন। দেখার পরে দেখি যে কিছু প্লেয়ার আসছে ব্যাগ ট্যাগ নিয়ে, আস্তে করে আমাদের এই পাশেই তারা বসে। তো ওনারা আস্তে করে চলে গেল। তো আমি তখন আমাদের যে হেড কোচ ছিলেন ওনাকে বললাম যে বিষয় কি, প্লেয়াররা আসছে কোচের কাছে আর ওনারা এখান থেকে এভাবে চলে যাচ্ছে। কয় যে এসে এখন ওনাদের কাছে এমনভাবে আবদার করবে, দাবি করবে যে আমাকে 100 সার্ভিস মেরে যান, আমি রিসিপশন শিখবো, আমাকে মেরে যান। ওই ভয়েও পালাইছে, বুঝলেন। তো প্লেয়ারের পেশাদারিত্বটা ওইখানে, সে ট্রাই করছে যে তার পারফরমেন্স কত বেটার করা যায়, বেটার করলে সে যদি এই গ্রেডে যায়। ওই যে ইরানিয়ান লিগের কথা বললাম, ইরানিয়ান একটা প্লেয়ার যদি ওই লিগে খেলে 4 কোটি টাকা, বাংলাদেশের টাকা 4 কোটি টাকা এক লিগে, তো ও কেন খেলবে না? আর ওই ন্যাশনাল টিমেও ইরান কেন ওয়ার্ল্ডে 6 নম্বর হবে না? ওয়ার্ল্ডের র্যাঙ্কিং ওই সময় ইরানের 6-7, তো কেন সে হচ্ছে যে ওই ইরানের আর্থিক নিরাপত্তাটা আছে বলেই কিন্তু ওরা আজকে ভালো জায়গায় যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কি সেই নিরাপত্তাটা আছে? না, আমাদের দেশে ওইটাই তো বলছে, আমাদের দেশের প্লেয়াররা কেন খেলবে, কি জন্য খেলতে আসবে? একটা লিগ সারা বছরের মধ্যে একটা প্লেয়ার লিগ খেলে সর্বোচ্চ একটা, তাও নাম কবাস্তে, সেইটার প্লেয়ার অনেক প্লেয়ারই আপনার মনে করেন খুব বেশি টাকা যে পায়। সর্বোচ্চ ধরেন একটা লিগে খেললে 1 লাখ বা 2 লাখ, সার্ভিসের টিমের প্লেয়ারের মধ্যে তাও পায় না। বেতন ওদের সার্ভিসের প্লেয়ারদের বেতন দেয় মূলত। আর ক্লাবের মধ্যে খেলে তো 1 লাখ, সর্বোচ্চ 1 লাখ বা 1.5 লাখ, এর বেশি দেন। তাহলে কেন আসবে? সেইটা বাংলাদেশের স্পোর্টসটা কি আপনি কি মনে করেন যে বাংলাদেশের স্পোর্টসকে পেশা হিসেবে নেওয়া যায়, কেউ নিতে পারবে? না, আপনি আমাকে বললেন যে আমার কাছে মনে হয়নি কোনোভাবেই। ক্রিকেট খেলাতে হয়তো কিছু পেশাদারিত্ব আসতে পারে, বা তারা ক্রিকেট খেলাকে যে নিলে আমার লাইফটা হবে। এর বাদে ফুটবলে এখন পেশাদারিত্ব আছে, কিন্তু এরপরে যে পরের স্পোর্টসগুলি কোনো অবস্থাতেই আপনার হচ্ছে নিরাপত্তার যে বিষয় বললেন, খেলোয়াড় যে ইকোনমিক্যালি যে সে খেললে নিরাপদ হবে বা সে তার পেশা হিসাবে এটা নিতে পারবে, আমার মনে হয় না যে এখনো কোনো কিছু এইরকম হয়ে গেছে। যে এটা হতো আমার কাছে যেটা মনে হয় যে আমি আপনার আরেকটা ইন্টারভিউতে বলছি গতকালকে, যে আমরা এক সময় দেখেছি যে বিভিন্ন আমাদের এই খেলাটাতে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা রাষ্ট্রের, তারা তাদের ক্লাব ছিল, তারা প্লেয়ারদেরকে চাকরি দিত, তারা এখানে দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, আমাদের বাংলাদেশেও কিন্তু ছিল। কিন্তু আস্তে আস্তে কেন এই ক্লাবগুলি তাদেরকে উঠায় নিল, তারপর ওই
প্লেয়ারদের চাকরি জায়গাগুলিতে উঠে গেল। ব্যাডমিন্টনে ছিল, বিমান ছিল, হকিতে ছিল ওই সোনালী ব্যাংক, তারপর সাধারণ বিমান ছিল, ভলিবলও তো আপনাদের অনেকগুলি। হ্যাঁ, ইউ আর রাইট, আপনি এটা সম্পূর্ণ জানেন। ফুটবলে অগ্রণী ব্যাংক ছিল, আদমজি ছিল, তারপরে বিজেএমসি ছিল, ওই বিএডিসি ছিল, অনেক প্লেয়ারের কিন্তু কর্মসংস্থান তৈরি হয়ে যেত। এবং দেখা গেছে যে আলটিমেটলি ওদের এই যে কর্মসংস্থান হচ্ছে নিশ্চিত, সেই জন্যই তারা খেলাধুলা করতে আসতো। বিষয়টা তো বিষয়। এবং লাস্ট কি হয়েছে জানেন, আপনার সাথে আমি একমত, লাস্ট হয়েছে কি বিজেএমসি টিম ছিল না, বিজেএমসি উঠে যাওয়ার পরে মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে স্পোর্টসে আর একটা ধ্বংস হয়ে গেছে। স্পোর্টস, মেয়েদের স্পোর্টসটা আরো পিছায় পড়ে গেছে। শুদ্ধ পিছায় না, বিজেএমসি ধরে রাখতো কিছুটা। এখন আনসার, বিজেএমসি বা পুলিশ এরা মেয়েদের টিমগুলি করে, মানে আমাদের এই খেলাগুলিতে বিজেএমসি খুব স্ট্রং টিম করতো, বিজেএমসি নেই, ওই পর্ব শেষ, এখন মেয়েদের টিমের অবস্থাও খারাপ। তো এই জায়গাগুলি যে কেন আস্তে আস্তে স্পোর্টসের থেকে মুখ সরিয়ে নিচ্ছে সবাই, এই কারণে আরো বেশি স্পোর্টস আমাদের পিছায় যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্নই করি, সেটা হলো ক্রীড়া বিজ্ঞানকে আমরা কতটা, ক্রীড়া বিজ্ঞান চর্চাটাকে আমাদের প্রয়োগ করাটা কতটা পিছায় আছে, এবং উন্নত বিশ্বে ক্রীড়া বিজ্ঞানটা কতটুকু প্রয়োগ হচ্ছে? আপনি যদি আমাদের বিশ্বের কথা আমি পরে বলছি, আগে আমাদের দেশের কথা বলি। ক্রীড়া বিজ্ঞান আমাদের দেশে প্রয়োগের যে জায়গা, আমার তো চোখে ওইভাবে আসেনি। আমার কাছে যতটুকু চোখে আসছে, ক্রীড়া বিজ্ঞান কিছুটা ইউজ করছে হয়তো বিকেএসপি তাদের সিস্টেম ডেভেলপ করা বা এই স্পোর্ট ডেভেলপের যে ওয়ে, তারা ট্রাই করছে ওইটাকে সুন্দর করে আরও আগায় নিয়ে যাওয়ার জন্য, এবং তাদের সিস্টেমেটিকভাবে যেভাবে যায় কিছুটা ওরা আপনার এই ক্রীড়া বিজ্ঞান ওরা চর্চা করছে বা চেষ্টা করছে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন, যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তিতে স্পোর্টসের একটা এরিয়া, রাজশাহীতে আপনার হচ্ছে যে চট্টগ্রামে, এখানেও কিছু হয়তো চর্চা শুরু হয়েছে, ছেলেদের অনার্স এবং মাস্টার্স কোর্স দিচ্ছে স্পোর্টসে। তো এছাড়া আমাদের দেশে প্রয়োগের ক্ষেত্রে স্পোর্টসের, আমি তো ওই যে আপনাকে একবারে বললাম যে বিজ্ঞানের কথা বললেন, যে বিজ্ঞানসম্মত যে বিষয়গুলো আমাদের কোনো ফ্যাসিলিটি নেই। আপনি যেমন আমি একবার গল্প শুনেছিলাম যে আপনার ল্যাবের কথা বললাম, বিকেএসপিতে ল্যাব একবার করছে, ওনারা চালু করার চেষ্টা করছিল, ইকুইপমেন্ট সব নিয়ে আসছিল, এরপরে ওর এক্সপার্ট না থাকার কারণে এটাকে আর প্রয়োগ করতে পারিনি। আমি যতটুকু জানি আর কি, প্রয়োগ করতে পারিনি। তো আপনাকে সেই ক্ষেত্রে এক্সপার্ট তৈরি করতে হবে, এইসব বিষয়গুলি তো আপনার আমাদের হচ্ছে না হইলে আপনার তো আগাবেন কিভাবে আপনি? আমাদেরটা গেল, আমরা বিশ্বে আসলে এই ক্রীড়া বিজ্ঞানটা কিভাবে প্রয়োগ হচ্ছে? বিশ্বে প্রতিটা স্টেপে ক্রীড়া বিজ্ঞান হচ্ছে যে প্রয়োগ করছে। কিভাবে আমি আপনাকে বলি, আপনার প্লেয়ারের আমি আপনাকে বললাম যে একটা প্লেয়ার তারা নিবে, প্রথমে টেস্ট করছে, তারপর প্রতিটা ট্রেনিং তাদের হচ্ছে যে মাপা হচ্ছে মেশিনের মাধ্যমে, যে আমি এখানে ট্রেনিং করছি, এটার আউটপুটটা কি, এটা কি ঠিক আছে, কারণ সবার কার্ডিওভাস্কুলার সিস্টেম ক্যাপাসিটি এক না। কারণ আপনার এক ধরনের ট্রেনিংয়ের হলে ডেভেলপ হবে, হয়তো আমার একটু পার্থক্য হবে, আর একটু পার্থক্য হবে। তারা বিভিন্ন রকমের মেশিন, বিভিন্ন রকমের আপনাকে সেট করে ট্রেনিং করাচ্ছে, আর মেশিনটাকে বলে দিতেছে যে এইখানে একটা স্টেজ গেল, দ্বিতীয় স্টেজ গেল কি, আপনার হচ্ছে যে আমরা যে প্রশিক্ষণগুলি করি, সেই প্রশিক্ষণের পারফরমেন্সও কেমন করছে, তার অ্যানালাইজের ক্ষেত্রে আপনার কম্পিউটার সফটওয়্যার থেকে শুরু করে ভিডিও সফটওয়্যার থেকে শুরু করে সব। আমি যেমন আমাদের ক্ষেত্রে আমরা খেলি বা ট্রেনিং করি, আপনার হচ্ছে যে আমাদের এখন দুইটা সফটওয়্যার অ্যানালাইজের ক্ষেত্রে আসে। সেটা হচ্ছে একটা ডাটা ভলি, এটা ইটালিয়ান কোম্পানির, একটা হচ্ছে যে ভলিমেট্রিক্স ইউএসএ কোম্পানি। এরা আমাদেরকে করে কি জানেন, ফোকাস, মানে আপনি বিজ্ঞান ভিত্তিকের কথা বললেন, বিজ্ঞান তো এরা হচ্ছে যে ট্রেনিংকে ফোকাস করে রাখছে কতগুলি ক্যামেরা, এবং প্লেয়ারদের ইন্ডিকেট করে রাখছে নাম্বার দিয়ে, এবং ওই প্লেয়ারের ওই খেলাটায় মানে একটা বলে সে অ্যাটেম্প করলো, ওই বলে অ্যাটেম্প করার পরে মানে তার ওই বলে অ্যাটাক করতে গেল, অ্যাটাক থেকে কি একটা পয়েন্ট আসলো না বা কি হলো, টোটাল অ্যানালাইজ আফটার প্র্যাকটিস সে পেয়ে যাচ্ছে, কেন আসলো না, হ্যাঁ কেন হইলো না, কি হলো না, ওই সফটওয়্যার করে দিতেছে। এবং আপনাকে আমি বলি আরও প্রযুক্তি কোথায় দেখেন, আমাদের ক্ষেত্রে বললে, আমি অন্য স্পোর্টসের কথা আমি অত জানি না, বলবো না, সেটা হচ্ছে যে ট্রেনিংয়ে আমাদের যেমন ভলিবল মাঠ, দুই সাইডে বড় স্ক্রিন উপরে থাকতেছে, আমি দেখছি ওয়ার্ল্ডের যেমন টপ লেভেল দেশগুলিতে যে তারা ট্রেনিং করছে। আপনার ট্রেনিং করার পরে যখন ট্রেনিং চলছে, একটা বল মানে র্যালি, হয়তো ভলিবলে র্যালি শেষ হওয়ার পরই আপনার 1 সেকেন্ড পরে ওইটা আবার দেখা যাচ্ছে,
স্ক্রিনে, দেখা গেলে প্লেয়ার করছে কি ইমিডিয়েট ওটার দিকে তাকাচ্ছে, দেখে নিচ্ছে যে ও কি করছে, কোথায় মিস্টেকটা হয়েছে, আবার চলতেছে। এই যে যে বিজ্ঞানসম্মত কথা বললেন, এই ট্রেনিংয়ের পারফরমেন্স অ্যানালাইজ থেকে শুরু করে আপনার প্র্যাকটিস যে হচ্ছে ওইটা ওখানে ভিডিও হচ্ছে, ওইটা আবার আফটার 1 সেকেন্ড or 2 সেকেন্ড আপনার ওইখানে সে দেখে নিচ্ছে যে তার ভুলটা কোন জায়গায়। হ্যাঁ, তো এইভাবে মানে প্রতিটা স্টেপে স্টেপে ওরা বিজ্ঞানকে এমনভাবে ইউজ করে যাচ্ছে, আমরা তো ওখানেও অনেক বেশি পিছায় আছি, আমরা তো ওইগুলি ইউজ করতে পারছি না, আমাদের তো ওই প্রযুক্তিগুলি নেই। যেমন আমি আপনাকে আর একটা কথা বলি, ওয়ার্ল্ডে এখন আমাদের সর্বোচ্চ জোরে যে সার্ভিস করে, স্ম্যাশের কথা পরে বলি, সেটা 138 কিলোমিটার থেকে 141 এরকম, মানে 141 পর্যন্ত স্পিডে যায়। তো আমরা তো ওই জিনিসটাই মাপতে পারছি না যে আমাদের ছেলেরা সার্ভিস করছে কত জোরে, জানা যাচ্ছে না। না আমরা প্রযুক্তির, সে ওই আপনার হচ্ছে যে স্পিডোমিটার দিয়ে আপনি তাকে ধরতেছে সার্ভিস করার পরে যে আমাদের সার্ভিস এই, বাট ওয়ার্ল্ডে এখন নেই। তো আমাদের যেমন মনে করেন আমি এখন ইন্ডিয়ার সাথে খেলবো, আমার কম্পিটিশন, তো ইন্ডিয়া কত জোরে সার্ভিস করে তার এগেনস্টে আমার রিসিপশনটা তো আমাকে শিখতে হবে। তো ওই যে ইন্ডিয়া যে ফোর্সে সার্ভিস করে, ওই ফোর্সটা আমি যদি আমার প্লেয়ারের ভিতরে, বা আমি মেশিন, বা এখন যে প্রযুক্তি বিভিন্ন মেশিনের মাধ্যমে ট্রেনিং হচ্ছে, ওই মেশিনে যদি আমি সেট করে দিই যে ইন্ডিয়া তোমার চেয়ে এতটা আমাকে করতে হবে, তো ওইভাবে ট্রেনিং মাসের পর মাস চলতে থাকলে, বছর চলতে থাকলে অটোমেটিক্যালি ইন্ডিয়া আমাকে সার্ভিস করে, বা আমাকে ইন্ডিয়া আমার এগেনস্টে দাঁড়িয়ে আমার সাথে কুলানো কঠিন হবে। তো এই যে বিজ্ঞানসম্মত যে ট্রেনিং, এটা আমাদের দেশে টোটালি হচ্ছে না। তারপরে যতদূর পারা যায় আমরা ম্যানুয়ালি, আমি যেমন এই ভলিবলে আপনার করছি, আপনি শুনলে হাসবেন, এটা হাসা ছাড়া উপায় নেই। মানে ইন্টারনেট থেকে যে প্রযুক্তিগুলি বিভিন্ন কোম্পানি আমাদেরকে করে, হ্যাঁ না, ইন্টারনেট থেকে যে বিষয়গুলি আমাদের যে ওই বিজ্ঞানসম্মত ট্রেনিং ইকুইপমেন্ট যেগুলি, আমি ওগুলি বের করে করে দেখি কি করা যায়। আমি আমার বাসা মিরপুরে, ওখানে ওই গাড়ির কাজ করে একজন লেদ মিস্ত্রি আছে পাকিস্তানিজ, মানে ওই যে বিহারি, তো ওনাকে বললাম ভাই এইগুলি কি করা যাবে, এই করা যাবে? তো উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে দেখি। ওনাকে আমি টোটাল যতটুকু পারি সাপোর্ট দিয়েছি। উনি ভলিবলের যেমন আমরা সেটার ট্রেনিংয়ের রিংগুলি, তারপরে আপনার হচ্ছে যে বল অ্যাটাক মেশিন, মানে এই ধরনের যেগুলি বানানো যায় উনি সব বানিয়ে ফেলছেন, বানিয়ে দিয়েছেন, এবং মোটামুটি ভালো হয়েছে। এবং সেগুলি বিকেএসপি পর্যন্ত এই সাপোর্টগুলি ওনার কাছ থেকে নিয়ে গেছে। হ্যাঁ, মানে উনি তৈরি করে দিচ্ছে, বিকেএসপিরাও ইউজ করছে, আমরাও ইউজ করছি। তো অ্যাটাক মেশিন যেটা প্রায় 12 লক্ষ টাকা দাম, ইটালিয়ান কোম্পানি, উনি আমাকে বলছে যে আমি হয়তো 2-2.5 লাখ টাকার ভিতরে এটা করে দিতে পারবো, কিন্তু আমরা আর ওই পর্যন্ত যে পারিনি। এইগুলি আমি করি, বুঝছেন। আচ্ছা, আমরা আর একটা বিষয়, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের বেশ অনেক কোচ আছে, যারা আছে অবশ্যই তারা দক্ষ। এক্ষেত্রে ফেডারেশনের সাথে দেখা যায় অনেক কোচের সাথে, মানে ফেডারেশনের সাথে একটা জাতীয় ক্রীড়া পরিষদের একটা গ্যাপ থাকে, কি কারণে? কিন্তু আপনারা তো জাতীয়, আপনাদের সাবেক একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, ফেডারেশনে গেলে ফেডারেশন আপনাদেরকে নিতে চায় না, আপনাদের না অনেককে নিতে চায় না, কারণটা কি? এই গ্যাপটা কি কারণে হয়? আমার কাছে যেটা মনে হয় যে জাতীয় ক্রীড়া পরিষদের যে প্রশিক্ষক যারা আছেন, এইখানে যারা অবশ্যই কোয়ালিফাইড এবং কাজের দক্ষতা দেখিয়ে চলছে বা দেখাচ্ছে, তাদেরকে কখনো ফেডারেশন ফেলায় দিচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছে, কিন্তু যদি আপনার হচ্ছে ফেডারেশনের সাথে কোঅর্ডিনেশনটা কোচের ওইভাবে থাকে বা কাজের দক্ষতা ওইভাবে থাকে, তো সেই ক্ষেত্রে ফেডারেশন হয়তো বা অনেক ফেডারেশন অ্যাকসেপ্ট করছে। কিন্তু ক্রীড়া পরিষদের যে কোচগুলি আছে, এর ভিতরে এই কোচগুলি কতটুকু দক্ষ বা কতটুকু দক্ষতা অর্জন করছে, যেমন ফেডারেশনেরও কোচ থাকে, তো সেই কোচদের সাথে হয়তো আমাদের কোচদের পারফরমেন্সে কিছুটা তফাৎ, বা পারফরমেন্স আমাদের ক্রীড়া পরিষদের কোচরা পিছিয়ে থাকার কারণে, আবার দেখা যায় একটা কারণ এই কারণে হয়তো যে আমাদের থেকে তাদের ভালো কোচ আছে, যার কারণে আমাদের কোচগুলি তারা ইউজ করছে না, তাদের কোচ তারা ইউজ করছে। আবার এখানে আর একটা কারণ আছে, যেটা আমাদের দেশে হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু ব্যাপার আছে ভালো লাগা খারাপ লাগা, সে যত ভালো কোচই হোক, সেটা মানে ইন্টারনাল দ্বন্দ্বের শিকার হয়ে যেতে পারে, বিভিন্ন বিষয় ভিতরে থাকে। সেই বিষয়গুলির কারণে, যেমন আমার দেখা, আপনি বলছেন, আপনার সাথে আমার গল্প ছিল যে কাবাডিতে ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইন আওয়ার কান্ট্রি আব্দুল জলিল, আমি তাকে খুবই শ্রদ্ধা করি, সবসময় আমি তাকে আমার শ্রদ্ধাভাজন, আমি তার কাছ থেকে সবসময় কিছু শেখার চেষ্টা করি, কিন্তু সে কাবাডি ফেডারেশনের সাথে কাজ করছে না।
তো কাবাডি ফেডারেশন মনে করছে যে তার থেকে বেটার কোচ হয়তো তাদের কাছে আছে, হয়তো এই কারণে বা এর ভিতরে। এটা আসলে মানে ফেডারেশনের যারা সংগঠক থাকে তাদের নিজেদের কিছু ইন্টারনাল কিছু প্রবলেম থাকে, যে ইগোর কিছু বিষয় থাকে, কিংবা যে আমি বেশি ওই কোচটা বেশি জানে, আমার সাথে বেশি জানে, ওর আনার দরকার নাই, ওকে আনলে আমি কন্ট্রোল রাখতে পারবো না, ও নিজেই এখানে ফুল ক্রেডিটটা হয়ে যাব। এইটাও কিন্তু অনেক কিছু বড় বড় কারণ। না, আপনি যথার্থ বলেছেন, এগুলিও কারণ। আবার আপনাকে আমি আর একটা কারণ বলবো, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় কি জানেন, যেমন আমাদের দেশে কোচের যে জায়গাটা, কোচদের যে অবস্থানটা, এই অবস্থানটা কোচদের এই অবস্থানটা জনগণ থেকে শুরু করে, কর্মকর্তা থেকে শুরু করে বা যাদের সাথে কাজ করি তারাও আমাদের দেশে কোচদেরকে তেমন কোনো অবস্থান দেন না। যে কোচদের একটা কথা বললে বা একটা বিষয় বললে বা কোচের যে ব্যাপারগুলি আছে বললে যে কোচ যেটা বলে সেটা করব, এই জায়গাগুলিতেও কিন্তু কিছু প্রবলেম আমাদের দেশে আছে। কেন এটা হয়েছে আমি বলি, ওই যে আপনাকে আমি বললাম না যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্পোর্টসের যে মূলনীতি, ওইখানে ত্রুটি। আপনার এই দেশে যেমন প্রত্যেকে ডক্টর, কিভাবে বললেন যে কিভাবে বললেন, যেমন যদি আমার ফ্যামিলিতেই দেখেন, যদি হঠাৎ করে একটু জ্বর আসলো, দেখা যাচ্ছে বললেই তুমি প্যারাসিটামল নিয়ে এসে খেয়ে ফেলো, বা তোমার এটা হয়েছে এই ওষুধ নিয়ে খেয়ে ফেলো। সো এই ক্ষেত্রে আমরা ডক্টরি করছি, আপনি কিন্তু উন্নত রাষ্ট্রের কোনো অবস্থাতেই আপনার দ্বারা সম্ভব না। আমি ইউরোপে দেখেছি, আমি ডাক্তারের কাছে গেছি, শরীর খারাপ হয়েছে, ডাক্তার আমাকে মেডিসিন দিছে কাগজে, এবং সেই কাগজ আমি আপনার হচ্ছে যে ওষুধের দোকানে গেছি, কাগজ কখনোই আমাকে দেয়নি, কাগজ নিয়ে আমাকে ওষুধ দিছে, আমি কখনোই যে একা ওষুধ কিনতে পারিনি। তো আমাদের দেশে সবাই কিন্তু এই যে ছোটোখাটো বা সব ডাক্তারি করছেই, তো সবাই কিন্তু ডাক্তার, তো সেই ক্ষেত্রে আমাদের দেশে কোচও সবাই, যার কারণে সবাই মনে করছে যে কোচ আবার কি, এ তো আমি পারি, ও তো আমি খেলতাম, ও তো কোচরা আবার কি করে। কোচদের ভিতরে যে টেকনিক্যাল যে ব্যাপারগুলি রয়ে গেছে, এই ব্যাপারগুলি সম্পর্কে তাদের টোটাল আইডিয়া নেই। আমি আপনাকে যদি ছোট্ট একটা আইডিয়া বলি, আমি এখন ন্যাশনাল টিম ট্রেনিং করছি, আমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হচ্ছে যে আমার প্লেয়ার, আমি যে ট্রেনিং, যে টাইমটা ট্রেনিং করছে, যে ডিউরেশন, এই ডিউরেশনে কোনো সময় যেন আমার প্লেয়ার ফেটিক না আসে। ফেটিক আসলে আমি কোনো অবস্থাতে এই প্লেয়ার নিয়ে আমি পারফরমেন্স আর ডেভেলপ করতে পারবো না। ফেটিকের পিছিয়ে আমাকে আরও 15 ডেজ 1 মান্থ চলে যাবে এটাকে রিকভার করতে, মিনিমাম 15 ডেজ। সো আমাকে ওখানে যে আমি 4 আওয়ার্স প্র্যাকটিস করছি, যে কোনো লোক হচ্ছে যে কোনো কোচ যদি একটু আইডিয়া কম বা না জানা থাকে বলবে যে এটা কোচ পাগল হয়ে গেছে। 4 আওয়ার্স একটা ভলিবল টিমের 4 আওয়ার্স মর্নিংয়ে ট্রেনিং হচ্ছে, বিকালে হচ্ছে যে বিকালে হচ্ছে যে 3.5 ঘন্টা 3 ঘন্টা 3 আওয়ার্স 3.5 আওয়ার্স ওয়ার্ক হচ্ছে। এটা পাগল নাকি? এর ভিতরে এই যে ব্যাপার, যে আমি যে 4 আওয়ার্স কাজ করছি তার ইন্টেন্সিটিটা কি, আমি ওখানে কি ডেভেলপ করতে চাচ্ছি। আমার দেশের সব থেকে প্লেয়ারদের দুর্বল হচ্ছে সার্ভিস অ্যান্ড সার্ভিস রিসিপশন, সার্ভিস অ্যান্ড সার্ভিস রিসিপশন, যে রিসিভ করে। ওয়ার্ল্ডে আপনাকে বলছিলাম যে এত জোরে সার্ভিস মারে, সেটাকে আবার রিসিভ করে আবার তার অপোনেন্ট আবার উইনও করে টিমগুলি। কিন্তু আমরা এই রিসিপশন সার্ভিস আমাদের টোটালি আমরা সবচেয়ে দুর্বল বেশি, যে কোনো দেশের কাছে গেলে এইখানেই প্রথমে আমরা পিছায় যাই। তো সেই ক্ষেত্রে আমার ট্রেনিং ডিউরেশন, ওইখানে তো ইন্টেন্সিটি কি আছে, আমি হচ্ছে যে আপনার একটা গ্রুপ ট্রেনিংয়ে দিলাম, রিসিভ করলো, তার ইন্টেন্সিটিটা কি, নো ইন্টেন্সিটি খুব কম। সার্ভিস একটা প্লেয়ার একটা সার্ভিস করলো, করে হয়তো হার্ট রেট 145 হয়তো 160 গেল, 60 যাওয়ার পর আবার সার্ভিস অফ, কারণ ওর পিছনে আরও 3-4 জন প্লেয়ার আছে, ওইখানে রিকভার আরেকজন করছে। তো আমি এই লং ডিউরেশন সার্ভিস অ্যান্ড সার্ভিস রিসিপশনের কাজ করতেছি, একবার লো ইন্টেন্সিটিতে, নো প্রবলেম। আচ্ছা, আমরা আপনার পিছনের দিকে একটু যাই। আপনার কোচিং ক্যারিয়ার শুরু করলেন কিভাবে? সম্ভবত একটা আর্মি টিমের কোচিং দিয়ে আপনার বোধ হয় জাতীয় ক্রীড়া পরিষদের যোগ দেওয়ার পরে প্রথম কোচটা হলো একটা আর্মিদের দিকে। আমি সেই গল্পটা শুনতে চাই। আচ্ছা, আসলে কোচিংয়ে আমি আসবো এটা কখনো ওইভাবে ভাবিনি, কিন্তু আমার হয়তো রিজিক ছিল এখানে, আর আমি এটাকে এনজয় করি। আমার এখানে খেলাটাকে এনজয় করে। হ্যাঁ, আমার এখানে ইকোনমিক্যাল বেনিফিট কি হলো, বা আমি আগাইতে পারবো বা পারবো না, বা আমি পিছায় যাব, আমি কখনো এটা ভাবি না। আমি এই কোচিংটাকে এনজয় করি। আমি সবসময় টার্গেট থাকে যে আমি বাংলাদেশে ফরেন কোচ আসলে হেড অ্যাসিস্ট্যান্ট কোচের কাজ করি, বাট আমি যখন ফরেন কোচ টোটালি থাকে না, তখন আমি হেড কোচের দায়িত্বই পালন করি। আবার দেখা যাচ্ছে যে আমাদের যে ইরানিয়ান কোচ থাকতো, উনি ওখান থেকে ইনস্ট্রাকশন, আমাকে একটা পর্যায়ে টিমটা রেডি করে রাখতে হতো, উনি এসে হয়তো 1 মান্থ 1.5 মান্থস ট্রেনিং করে টিমটা নিয়ে যেত। তো
তো আপনার আমি 2006 সালে ক্রীড়া পরিষদে জয়েন করার পরে আমি হচ্ছে 2007-এ আপনার হচ্ছে যে সরকারিভাবে ক্রীড়া পরিষদ থেকে স্কলারশিপ হলো, সরকারিভাবে আমি স্কলারশিপ নিয়ে ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং করলাম। করার পরে আমার অফিস থেকে আদেশ হলো যে তুমি একটা আর্মি ইউনিটে, 2008 সালের গল্প করছি, আর্মি ইউনিটে তুমি প্রশিক্ষক হিসাবে ওখানে কাজ করো। তো আমি তখন আপনার হচ্ছে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছি 3 দিনের মাথায় আমাকে ওখানে আর্মি ক্যান্টনমেন্ট যশোরে 4 সিগন্যাল ব্যাটালিয়ন ইউনিট। তো আমি ওখানে যে ওই প্লেয়ার যারা আছে দেখে আমার মানে রিয়েলি আমি মানে আমার চোখ দিয়ে অটো পানি বেরোচ্ছে যে আমি এটা নিয়ে কী করবো, এটাতে আমি কীভাবে খেলা শিখাবো আর কি। মানে ওনারা 1-2 জনে একটু ভলিবল জানে আর সব ওই আর্মির যারা আছেন ওনারা খেলতে আমাকে শেখানোর জন্য দিছে। তো তখন আমাদের হামিদা আপা ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, হামিদা ম্যাডাম, উনি খুবই ভালো মানুষ। তো ওনাকে আমি বললাম ম্যাডাম, মানে আমি যে কোনোভাবে নর্মালি দাবি করতে পারতাম যে আমার এটা কেন হইলো না একটু দেখেন। তো ম্যাডামের বললাম, তো ম্যাডাম আমাকে বললেন যে আপনি যে কোর্স করে আসলেন এটা আপনার পরীক্ষা। ওরা 20-21টা দলের ভিতরে উনি বলছেন যে আপনি বলছেন 20-19 হয়, তা আপনি যদি 19 হয় আপনি 18 করে দিতে পারলে আমার কাছে আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আপনি কোর্স সফলভাবে করে এসেছেন। উন্নতি হয়েছে আপনার। হ্যাঁ, এইটা আপনাকে ওখানে কাজ করতেই হবে। তো আমি তো মানে খুবই, আমার প্রায় 2-3 দিন খুব মন খারাপ থাকলো এবং আমি কি করব ভাবতেছি যে এই টিমটা নিয়ে কি করা যায়। তো ইন্ডিয়াতে আমি যে ডিপ্লোমা স্পোর্টস কোচিং করলাম 2007-08 শিক্ষাবর্ষে, আমি ওখানে 2nd প্লেস করছিলাম, মানে সেকেন্ড ওয়ান। ফার্স্ট ক্লাস একজন হয়েছিল ওই ইন্ডিয়ান উনি, আর আমার ওই সময় একটু অসুবিধা ছিল, মানে ইংলিশ ফ্লুয়েন্সিও একটু কম ছিল, নতুন তো তখন আমি। তো পরে আমি হচ্ছে আসার পরে আমাকে ওই আর্মি ইউনিটে দেওয়া হলো, জোরাজোরি করা হলো খুব। তো আমি পরে কাজ শুরু করলাম। তো ইন্ডিয়াতে যে কোর্স করার পর আমি যেগুলি শিখে আসছিলাম টোটাল জিনিসটা আমি ওই টিমের কত দিন এবং প্লেয়ারের ক্যাটাগরি এই সব কিছু দেখে আমি মোটামুটি ফাইন্ড আউট করলাম যে আমার কি এখানে দুর্বল আছে, কি ডেভেলপ করা লাগবে, কোথায় কাজ। তো প্ল্যানটা করে আমি ওদের সাথে 1 মাস 18 দিনের মতো কাজ করলাম। তো আল্লাহর অশেষ রহমত, এটা আল্লাহ আমাকে এরা আসলে ওইভাবে সে নিজেই, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ আমার সাথে আমার এইটা হাত ধরে আগায় নিয়ে যাচ্ছে। তো আমি প্রথম ওই 4 সিগন্যালে আমার লাইফ কেরিয়ার শুরু, এবং ওই 19 নম্বর টিম আমি ফাইনালে খেলি ওইবার। তারপর থেকে আমার কোচিং কেরিয়ার স্টার্ট। তারপরে যখন আমি ওই ইউনিট খেলি, এর ওই বছরই ওই টাইমেই 1 মাসের ভিতরে আমি মেন আর্মি টিম, যে বাংলাদেশের টপ লেভেল টিম, ওর উপরে আর কোনো টিম ছিল না, ওই টিমে আমাকে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় এবং জোর করে, আমি করতে চাইনি। কিভাবে? সেটা হচ্ছে আর্মিতে আমি যখন ইউনিটে উইন করার পরে ওদের আবার ইন্টারফরমেশন খেলা হয়। ইউনিটের যেমন ইন্টারফরমেশন বলতে সবগুলি ক্যান্টনমেন্ট, যশোর, ঢাকায় ক্যান্টনমেন্ট খেলা হয়। তখন ওখানে একজন আর্মির অফিসার ছিলেন, G1, উনি শ্রদ্ধেয় আপনার হচ্ছে যে নাইম আশফাক স্যার, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। উনিও, আমি জানতাম না, কিন্তু উনিও এই ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং পাতিয়ালা থেকে ইন্ডিয়াতে করে এসে ইন্ডিয়াতে অল ইন্ডিয়া ফার্স্ট। তো আমি যখন ওই টিমকে রেজাল্ট করে ফেলছি 4 সিগন্যালকে, তখন উনি আমাকে ডেকে বলেন যে আপনার হচ্ছে এই ইন্টারফরমেশনে যশোর টিমে ট্রেনিং করাতে হবে। তো আমি তখন যশোর টিমে ট্রেনিং করাতে চাইনি। না চাইলে তখন উনি বললেন কেন করাবেন না। আমি বললাম যে আমি দীর্ঘদিন খুব পরিশ্রম করে আসছি ইন্ডিয়া থেকে, আমার রেস্ট লাগবে আমার। আর এইখানে আরেকটা অসুবিধা আছে, এখানে যে প্লেয়ার আছে আমার বয়সের বড় প্লেয়ার আছে, সমসাময়িক প্লেয়ার আছে এবং ছোট প্লেয়ার আছে, আমার দ্বারা সম্ভব না, আমাকে আরও পরে করেন। তো উনি খুব জোরাজোরি করে আবার ক্রীড়া পরিষদে যোগাযোগ করে আমাকে জোরাজোরি করে ওইখানে রেখে দিলেন। আমি আবার ট্রেনিং শুরু, ওই টিম আবার ওইখানে চ্যাম্পিয়ন হইল, মানে ইন্টারফরমেশনে যশোর এবার চ্যাম্পিয়ন। এর ভিতরে হয়ে গেছে কি, মানে যখন ওই খেলাটা হয় সকালে ওনাদের সব হেডকোয়ার্টারের যত অফিসাররা আসেন আর্মির, ওনারা ওখানে জানলে আমাকে ডেকে পাঠায়। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকে ওনারা বললাম, ওই স্যারই আমাকে বললেন যে আপনাকে আর্মি টিমের দায়িত্ব দেওয়া হবে, আপনি করবেন কি না। আমি তখন টোটালি ভেঙে পড়ি যে না স্যার, আমার দ্বারা সম্ভব না, আমি করবো না। সেম যে আর্মি টিমের বাংলাদেশের সেরা প্লেয়ার, আমি আরও 5 থেকে 7 বছর বাইরে কাজ করব, তারপর আর্মি টিমে আমাকে হচ্ছে যে গেলে ঠিক হবে, আমি যাব না। তো পরবর্তীতে উনিও কোয়াইট থাকলেন এবং বলে যে ঠিক আছে আমরা দেখি। আমি চলে আসলাম। পরে অফিস থেকে আমাকে অর্ডার হলো যে আপনাকে আর্মি টিমে কাজ দেওয়া হয়েছে, ওরা লেটার দিছে, লেটারে আর্মি টিমে কাজ দেওয়া হয়েছে, আপনাকে যেতেই হবে। আমি আর্মি টিমে, তখন আর্মি সিগন্যালসের ইউনিট থাকে যে ওই ইয়েতে আর্মি ক্যান্টনমেন্টে,
ঢাকা ক্যান্টনমেন্টে সিগন্যালসের ইউনিটে আর্মি টিম। তো আমি প্রথম দিন গেছি, যাওয়ার পরে যারা প্লেয়ার ওখানে আছেন তারা হচ্ছে যে আমাকে ওইভাবে গ্রহণ করতে পারছেন না, গ্রহণ না। সিনিয়র প্লেয়ারের বয়সের একটা বিষয়। প্রথম দিনে এই ঘটনা ঘটছে, তখন আমি ওনাদের যে দায়িত্ব ছিল আমার সাথে কোচ হিসাবে অ্যাসিস্ট্যান্ট, ওনাকে বললাম যে আমি তো আপনাকে বলছিলাম আপনাদের স্যারকেও, তো আমি যাই, কোনো অসুবিধা নেই, আমি এটাকে কিছু মনে করি না, আমি খুব সুখী, আমি যেটা চিন্তা করছিলাম ওরা প্লেয়াররা করছে, আমার কোনো অসুবিধা হবে না বা আমি এটাতে কোনো লজ্জাবোধ করছি না, আমি এতে হ্যাপি। আমি চলে আসতে গেছি, তখন আমাকে আসতে দেয় নাই, আসতে না দিয়ে বললো যে আপনাকে যে অফিসার নিয়ে আসছেন উনি, আপনি চলে গেলে আমাদের চাকরি থাকবে না, আপনি বসেন, আমি ওনার সাথে কথা বলি। তো ওনার সাথে কথা বলছে, উনি ছিলেন সেনা নিয়ন্ত্রণ ক্রীড়া বোর্ডের G1, উনি আমাকে পরে ওনাকে ফোন দিলে উনি দেখে 15-20 মিনিটের মধ্যে চলে আসছেন। আসার পরে ওদের তখন টার্গেট ছিল 3 বাহিনীর খেলা, ইন্টার সার্ভিস কুমিল্লা ক্যান্টনমেন্ট, মর্যাদার একটা খেলা। হ্যাঁ মর্যাদার খেলা, ওনারা এটাকে খুব গুরুত্বের সাথে দেখেন। 3 বাহিনীর খেলা। তো 3 বাহিনীর খেলাতে তখন হচ্ছে যে আর্মি টিম ওই স্যার আসলেন, আসার পরে আমাকে ওদের নিয়ম অনুযায়ী অর্ডার করলো যে আমার এই কোচকে আমি দিয়েছি, ওনার হচ্ছে যে আমি ওনাকে বলছিলাম যে দেখেন আসলে ডিসিপ্লিন কন্ট্রোল করা আমার জন্য কঠিন। তো উনি পরে আমাকে বলছে যে ডিসিপ্লিন আমার, ট্রেনিং আপনার। ওই স্যার এইখানকার G1 স্যার, উনি লেফটেন্যান্ট কর্নেল আলম স্যার, উনি আমাকে বললেন যে ট্রেনিং আপনার, ডিসিপ্লিন আমার। তো উনি প্রতিদিন সকালে গাড়ি নিয়ে মাঠে এক চক্কর দিয়ে যাইতো, প্লেয়াররা সব কোয়াইট, আর আমি ওই যে ইন্ডিয়াতে যে কোর্স করছি ওটার প্রয়োগটা 100% চালাই।